চাচু, কালকের বউ ভাতের অনুষ্ঠানে সবকিছু স্টোর রুমে রাখা হয়েছে। তুমি একটু দেখে নিও আর কিছু প্রয়োজন কিনা, ঠিক আছে? আর বাবুর্চিদের রান্নার ব্যাপারে ভালো মতো বুঝিয়ে দিও কি কি করতে হবে। ছোটখাটো কোনো সমস্যার কারণে দাদা জানের যত্নে করে এই খান বাড়ির বদনাম হোক, সেটা আমি চাচ্ছি না। মারুফ, তুই সবকিছুতে এত চিন্তা করছিস কেন? তুই যা বাবা, এদিকে আমি সামলে নিব। তুই এখন আমাদের বৌমার কাছে যা। মারুফ মনে মনে বলল, চাচু, তোমাদের সবার দায়িত্ব আমার উপরে, তাই চিন্তা না করতে চাইলেও ও এসে পড়ে যায়। চাচু, তোমাকে সোজা সরল পেয়ে মানুষ ফাঁসিয়ে মজা পায়, আর সেটা যে আমরা সহ্য করতে পারি না। আমি প্রতি মুহূর্তে কাটে তোমাদের একটু ভালো রাখার চেষ্টায়। এসব ভাবতে ভাবতে কখন যে মারুফ নিজের রুমে এসে পড়েছে তা টের পায়নি। চোখের সামনে খাটে ফুল দিয়ে সাজানো দেখে বুঝতে পারল নিজের রুমে এসে পড়েছে। মারুফ রুমে এসে চারদিকে তাকিয়ে কাউকে না দেখে ভাবছে কোথায় গেল তার বউ। এর মধ্যে দেখে ওয়াশরুমের দরজা খুলে প্লাজো ও শার্ট পরিহিত এক নারী রুমে এসেছে। ভালো মতো তাকিয়ে দেখে এই তো সে, যার সাথে মারুফের আজকে বিয়ে হয়েছে। বিয়ের আগে সরাসরি দেখা না হলেও ছবিতে দেখেছে। অবশ্য ছবির থেকে সরাসরি দেখে মনে হচ্ছে বেশি সুন্দর। কিন্তু বউয়ের এই ভেষে কেন? এই ভেষে নতুন বউকে দেখে মারুফ তো মনে হয় স্ট্রোক করবে। বেচারা ভেবেছিল রুমে এসে দেখবে বউ খাটে ঘুমটা মুড়ি দিয়ে বসে আছে। সে এসে বউয়ের ঘুমটা উঠিয়ে মুখ দেখবে, বউ তাকে দেখে লজ্জা পাবে। ওর সে আশায় এই মেয়ে পানি ঢেলে দিয়েছে। কি সুন্দর এগুলো পরে দাঁড়িয়ে আছে। এই মেয়ের লজ্জা শরম নেই নাকি? মেয়ের দ্বারের কাছে তো একটা ওড়নাও দেখতে পারছে না। বিয়ের প্রথম রাতে স্বামীর সামনে কোনো মেয়ে এভাবে আসতে পারে তা মারুফের ধারণার বাহিরে ছিল। তাও মনের ভাবনাকে একপাশে রেখে মারুফ নতুন বউয়ের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম বলে বউয়ের দিকে তাকালো। আসলে মারুফ সালাম দিয়ে তার উপস্থিতি জানান দিচ্ছে, কিন্তু নতুন বউ যেন সালাম শুনতে পায়নি এমন ভাব ধরে দাঁড়িয়ে আছে। মারুফ ভাবছে হয়তো শুনতে পায়নি, তাই আবারও সালাম দেয়, কিন্তু এবারও সালামের সাড়া পেল না। মারুফ সহজে রাগে না, কিন্তু কোনো অনাচার দেখে চুপ মনে হয় কম থাকে। নতুন বউয়ের আচরণে মারুফ রাগ উঠে যাচ্ছে। একজন মুসলমান ঘরের মেয়ে হয়ে সে কি করে সালামের উত্তর না দিয়ে থাকে? এইসব শিক্ষা তো মানুষ ছোট থেকে পেয়ে থাকে। তাই মারুফ নতুন বউকে বলল, জেসমিন, তোমাকে সালাম দিয়েছি, তা তুমি শুনতে পাওনি যে এখনো সালামের উত্তর দিচ্ছ না? হ্যাঁ, Hey you, I am not Jasmine. I am Jessica. মারুফ অবাক হয়ে যায় জেসমিনের কথা শুনে। মনে মনে ভাবছে, কবুল বলার আগেই তো কাজী জেসমিন তালুকদার বললো, তাহলে কি আমি ভুল শুনেছি? সেটা কিভাবে সম্ভব হয়? দাদু তো বললো জেসমিন। এসব ভেবে মারুফ কিছু বলতে যাবে তার আগেই জেসমিন বলে উঠল, এই তুই কে যে তোর প্রশ্নের বা সালামের উত্তর আমায় দিতে হবে? আসছে আনকালচার ছোট লোক একটা। মারুফ নতুন বউয়ের কথা শুনে বলল, আই মেয়ে, ভদ্র ভাষায় কথা বলো। আমি তোমার স্বামী হয়ে সেটা নিশ্চয়ই ভুলে যাওনি। আর সালাম দেওয়া মানে একে অপরের শান্তির জন্য আল্লাহ নিকট দোয়া করা। তার উত্তরে তোমার কোনো ক্ষতি তো দেখছি না, যেভাবে কথা বলছো। এই ছোট লোকের বাচ্চা, বড় বড় কথা বলিস কি করে? আমার বাবার টাকার লোভে পড়ে তো তুই আমাকে বিয়ে করেছিস। ভাবছিস আমি কিচ্ছু জানি না? আর তোর 14 গোষ্ঠী তো আমার বাবার টাকায় বিক্রি হয়েছে। তাই তো আমাকে না দেখে টাকার লোভে পড়ে বিয়ে করতে পাগল হয়েছিস। মারুফ জেসিকার কথা শুনে হতভম্ব হয়ে গেছে। কি বলছে এই মেয়ে? মারুফ ধমকে জেসিকাকে বলে, চুপ, একদম চুপ। তোমার সাহস হলো কি করে আমার পরিবারের নামে বাজে কথা বলার? তুমি না জেনে না শুনে উল্টোপাল্টা কথা বলতে পারো না। মারুফ মনে হচ্ছে হঠাৎ মাঝ নদীতে পড়ে গেছে, যেখান থেকে সাঁতরে তীরে উঠতে পারছে না। সারা জীবনে নিজের জানা মতে কখনো কোনো খারাপ কাজে যুক্ত হয়নি। আজকে কিনা তার থেকে ছোট একটা মেয়ে, যে কিনা ওর স্ত্রী, সে এইভাবে ওকে অপমান করছে। ওর পরিবারকে সদস্যদের তুচ্ছ তাচ্ছিল্য করছে, যেখানে ওর জীবন হচ্ছে ওর পরিবারের সদস্যরা। এইসব কি হচ্ছে ওর সঙ্গে ভেবে কুল কিনারা করতে পারছে না। বুঝ হওয়ার পর থেকে বধূরূপে যেমন মেয়ে কল্পনা করে এসেছে, কথা শুনে মনে হচ্ছে এই মেয়ে তার ধারের কাছেও নেই। দায়িত্ব চাপে কখনো কোনো নারীকে ভালোবাসা হয়নি,
সব ভালোবাসা তো জমা করে রেখেছে বউয়ের জন্য। সবসময় ভেবেছে বউয়ের সাথে তার সম্পর্কের বন্ধন হবে শুধু হৃদয়ের বন্ধন, যেখানে দেহের মিলন পরে হলেও চলবে, আগে হবে দুটো হৃদয়ের মিলন। কিন্তু আদৌ কি তা সম্ভব হবে? না, এখন মাথা গরম হলে চলবে না। তার থেকে মেয়েটির বয়সে যথেষ্ট ছোট, তাই তাকে বুঝিয়ে বলতে হবে, আর ওর কোনো কথা থাকলে তাও মন দিয়ে শুনতে হবে। তারপরে মারুফ মাথা ঠান্ডা রেখে জেসমিনকে বলল, শোনো, তুমি কি আমার কোনো ব্যাপারে কষ্ট পেয়েছো? না হলে কি হয়েছে যে এইভাবে কথা বলছো? তুমি তো জানোই আজকে আমাদের বাসর রাত। এই রাতে তো দুজন দুজনকে জানতে চেষ্টা করব, বুঝতে চেষ্টা করব, দুজন দুজনের পরিবারের সম্পর্কে জানবো। তা না করে তুমি রেগে যাচ্ছ কেন? হ্যাঁ, কোনো সমস্যা হলে এখানে এসে আমার কাছে বসে বলতে পারো, দুজনে কথা বলে না হয় সব সমস্যার সমাধান করব। মারুফের কথা শুনে জেসিকা ক্ষেপে গিয়ে বলল, এই ছোট লোকের বাচ্চা, তোর সাথে আবার কিসের কথা? আর আমাকে দেখে বুঝি কাছে পেতে ইচ্ছে করছে, তাই বুঝি কাছে এসে বসতে বলছিস ছোট লোক? নিজেকে কি মনে করিস? আর ভুল করেও যদি আমায় ছুতে আসিস তাহলে তোর কি হাল করব স্বপ্নেও কল্পনা করতে পারবি না। মারুফ বুঝতে পারছে না সে রাগের কি বলল, যে এই মেয়ে তার উপর ক্ষেপে আছে। এর মধ্যে জেসিকা বলল, আমার আশেপাশে আসলেই তোর পরিবারের সবাইকে নারী নির্যাতনের মামলায় পুলিশের কাছে দিব, জামিনও করতে পারবি না। মারুফ এতক্ষণ ধৈর্য ধরেছিল, কিন্তু এখন এই মেয়ের মুখে পরিবারকে কষ্ট দেওয়ার কথা শুনে সহ্য হলো না। মারুফ রেগে বলে, হ্যাঁ, এই বড় লোকের বেটি, তুই যদি আমার সামনে পোশাক ছাড়াও আসিস না, তাহলে মানুষ তোকে ছুঁয়েও দেখবে না। এর মধ্যে জেসিকার মোবাইল বেজে উঠল। জেসিকা সাথে সাথে রিসিভ করে বলল, বেবি তুমি কেমন আছো? কি করছো? না না, এই ছোট লোকের বাচ্চাকে আমার কাছে আসতে দেইনি। ওহো বেবি, তুমি চিন্তা করো না তো, রাস্কেলটা আমার কাছে আসলে অক্ষত অবস্থায় ফিরতে পারবে না। মারুফ জেসিকার কথা বলা শুনে বুঝতে অসুবিধা হলো না ফোনের ওপারান্তে তার বউয়ের প্রেমিকা আছে। জেসিকাকে বউ বলাতে তার হৃদয় প্রতিবাদ করে উঠল। না, এমন চরিত্রে মেয়ে কখনোই তার বউ হতে পারে না। মারুফ বিড়বিড় করে বলছে, আমার সাথে ধোঁকা হয়েছে, আমার এখনই জেসিকার বাবার সাথে কথা বলতে হবে। সে কি করে পারলো তার মেয়েকে দিয়ে আমার পরিবারের ক্ষতি করতে? হ্যাঁ, মারুফ জেসিকার বাবাকে কল দিচ্ছে। আসেন এই ফাঁকে এবার একটু এদের পরিচয় জেনে নেই। মারুফের পুরো নাম মারুফ খান। মারুফের দাদা ও তার পূর্বপুরুষের আমলে এই খান পরিবারের অনেক নামডাক ছিল। টাকা পয়সার কোনো অভাব ছিল না। নামডাক এখনো আছে, তবে আগের মতো সেই অর্থ সম্পদ এখন নেই। মারুফের দাদার বড় অসুখ হয়েছিল, তখন তাকে মাদার্স নিয়ে চিকিৎসা করানো হয়। সেখানে পানির মতো টাকা পয়সা খরচ করতে হয়েছিল। চিকিৎসার পরেও কিছুদিন ভালোই ছিলেন। মারুফের বাবা তার দাদা জানের সাথে যাওয়াতে সে সময় নিজেদের ব্যবসায় নজর দিতে পারেনি। তখন থেকে তাদের অর্থ সম্পদ কমতে শুরু করে। মারুফের এসএইচসি পরীক্ষা পরে ওর দাদা জান মারা যায়, আর তার দাদা জানের সব সময় কাছে থেকেছে মারুফের বাবা। তাই তো মারুফের বাবা তার বাবার মৃত্যুর ব্যবসায় লস সবকিছু নিয়ে প্রেসারে ছিলেন। এসব নিয়ে টেনশনে হঠাৎ করে তিনিও একদিন মারা যায়। যখন মারুফের বাবা মারা যায় সেদিন মারুফের মাস্টার্সের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছিল। এরপরে মারুফ শক্ত হাতে বাবার রেখে যাওয়া ব্যবসায় লেগে পড়ে। মাস্টার্স পাশ করে চাকরি করার স্বপ্ন থাকলেও তা দায়িত্বের খাতিরে বিসর্জন করে। মারুফ দেখতে ফর্সা, লম্বাটে মুখ, হালকা দাড়িও আছে। পরিপাটি হয়ে থাকলেও মনে হয় ভারতের হিরোদের মতো। লম্বা 6 ফুট 1, বয়স 30। নিজেদের কাপড়ের দোকান আছে দুটো, সেগুলো চাচা ভাতিজা মিলে কর্মচারীদের নিয়ে করে। তবে কাপড়ের বড় ডিল হলে মারুফের সামলাতে হয়, তার চাচু এসব কম বোঝে। মারুফের বাবা ইসমাইল খান মৃত, মা মায়া বেগম। মারুফের ছোট এক বোন ও ছোট এক ভাই আছে, তাদের নাম কোমল ও রাশেদ খান। মারুফেরা যৌথ পরিবারে থাকে। মারুফের একটাই চাচা আছে, চাচার নাম ইসাক খান।
তার 2 মেয়ে, কোনো ছেলে নেই। তাদের নাম রেশমা ও ঝর্ণা। রেশমার বিয়ে হয়েছে গত 2 বছর হলো। মারুফের দাদা বেঁচে নেই, দাদু আছে। মারুফের দাদু, চাচার পরিবার ও মারুফের পরিবার একত্রে থাকে। মারুফের বিয়ে হয়েছে তার বাবার ছোটবেলার বন্ধুর মেয়ের সাথে। মারুফের বউয়ের নাম জেসমিন তালুকদার। দেখতে কাঁচা হলুদের মতো গায়ের রং, টানা চোখ, লাল টুকটুকে ঠোঁট, লম্বা 5 ফুট 4, বয়স 20 বছর। বাবার নাম জামিল তালুকদার, পেশায় ব্যারিস্টার। মায়ের নাম সাথী খানম। বাবা ও মায়ের একমাত্র সন্তান হওয়ার কারণে আদরে বাদর হয়েছে। রূপে অনন্যা, প্রথম দেখায় যে কারোর মন হনহন করার মতো রূপ আছে। তবে মেয়েটা জেদি, বেয়াদব ও বদমেজাজি। বড়দের সম্মান করতে জানে না। বাবা ও মা মেয়ের নাম জেসমিন রেখেছে, কিন্তু মেয়ের কাছে এ নাম সেকালে মনে হয়েছিল, তাই সবখানে তার নাম জেসমিনকে কেটে কুটে জেসিকা দিয়েছে। উকিল সাহেব মেয়ে নিয়ে একটা সমস্যায় পড়ে, তাই তো মারুফের কাছে তার জেদি বেয়াদব মেয়েকে বিয়ে দিয়ে শান্তিতে হয়তো এখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আর মারুফের বিয়ে হবার কথা ছিল ওর মামাতো বোনের সাথে, কিন্তু চাচ্চু একটা মিথ্যা খুনের মামলায় জড়িয়ে গেল। বাবার উকিল বন্ধু তাদেরকে সাহায্য করে চাচ্চুকে বের করতে। তখন দাদু আবেগপ্রবণ হয়ে বাবার বন্ধুকে কথা দেয়, জীবনে কখনো তার বিপদে প্রয়োজন পড়লে আমাদের পরিবার তার যে কোনো বিপদে এগিয়ে আসবে। সেই কথা রাখতেই মারুফ জেসিকাকে বিয়ে করতে হয়েছে। এদিকে মারুফ কয়েকবার ফোন করেও জেসিকার বাবাকে পেল না। যৌথ পরিবার হওয়াতে রুমের বাহিরে বেশিক্ষণ থাকতে পারল না। ভয় যদি কেউ দেখে তাহলে কি উত্তর দেবে? মারুফ তো এমন। মারুফের যৌথ পরিবার হওয়াতে রুমের বাহিরে মারুফ বেশিক্ষণ থাকতে পারল না। লজ্জা ও ভয়ে যদি কেউ তাকে বাসর রাতে বাইরে দেখে প্রশ্ন করে তাহলে তার কি উত্তর দিবে? মারুফের তো চাওয়া পাওয়া বেশি ছিল না, কখনো তো এমন জীবনের প্রত্যাশাও করেনি। নানান রকম চিন্তায় অস্থির লাগছে। অনেকক্ষণ হয়েছে মারুফ রুমের বাহিরে আছে, তাই রুমের বাহিরে আর থাকা ওর পক্ষে সম্ভব হয়নি। মারুফ নিজের রুমে যেয়ে দেখে জেসিকা খাটে শুয়ে কানে হেডফোন লাগিয়ে মগ্ন হয়ে কারোর সাথে কথা বলে চলেছে। জেসিকা কথা বলায় এত মগ্ন যে আশেপাশে কি চলছে তার কোনো খবর নেই। মারুফ ভেবে পাচ্ছে না একটা মেয়ে মানুষ কিভাবে এমন হতে পারে। রাতে এই মেয়ের সাথে আর কোনো অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে না, সেজন্য মারুফ কোনো আওয়াজ না করে নিঃশব্দে বারান্দায় চলে যায়। মারুফের রুমের বারান্দায় 2টো চেয়ার ও ছোট একটি টি টেবিল রাখা আছে, কারণ এখানে বসে মারুফ মাঝে মাঝে চাচ্চুর সাথে দোকানের বিষয়ে আলোচনা করে। আবার কখনো একটু সময় পেলে এখানে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে ক্লান্তি দূর করে। মারুফের রুমের বারান্দায় বসে বাহিরের ফুল ও ফল গাছের গাছগাছালির ভরা। এখানে বসে ভরা পূর্ণিমায় চাঁদ ও তারার মেলা দেখা যায়। যেখানে সবসময় ক্লান্তি দূর করতে বসে থাকতো, আজকে লজ্জা শরম ঢাকতে সেখানে রাত পার করতে হবে। মারুফ বারান্দায় এসে রাতে যেহেতু এখানে থাকবে তাই একটু ঘুমানোর ব্যবস্থা করার জন্য প্রথমে একটি চেয়ার লম্বা করে রেখে তার উপর একটি টেবিল আর একটি চেয়ার রাখে। চেয়ারে বসে লম্বা করে অন্য চেয়ারেও টেবিলের ওপর পা রেখে চোখ বুজে আছে। সারাদিন অনেক ধকল গেছে, একটু বিশ্রামের আশায় চোখ বুজে রইল। এদিকে রুমের ভিতর থেকে হাহা হিহি হাসির আওয়াজ আসছে, আবার কখনো চুচু শব্দ শোনা যাচ্ছে। এমন শব্দ শুনে কোনো সুস্থ মানুষের পক্ষে চুপচাপ বসে থাকা সম্ভব না। মারুফের ইচ্ছে করছে জেসিকাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে, কিন্তু পরিবারের কথা চিন্তা করে পারছে না। তাই মারুফ নিজের কান চেপে ধরে বলে, এ আল্লাহ, আমি যা সহ্য করতে পারছি না। আমার ভাগ্যে যে কি লেখা আছে জানি না, যায় রাখো ভাগ্যে। তবু এমন মেয়ের সাথে সব সম্পর্ক থেকে মুক্তি দাও, নাহলে এর থেকে আমাকে নিস্তারের পথ দেখাও। মারুফ বিড়বিড় করে এসব বলছে আর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। মারুফের বাবা যেদিন মারা গিয়েছে সেদিন সে কেঁদেছিল, এরপর থেকে শত কষ্টেও তার চোখে অশ্রু আসে নাই।
যখন কোনো কষ্ট পেত তখন ভেবেছে ছেলেদের যে চোখের পানি মানায় না, আজকে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মারুফ চোখের পানি মুছে মনে মনে বলছে, আল্লাহ যা করবেন তা বান্দার ভালোর জন্যই করবেন। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছে তার জানা নেই। আজানের ধ্বনিতে মারুফের ঘুম ভেঙে যায়। মারুফ রুমে এসে দেখে জেসিকা ঘুমাচ্ছে। নামাজের সময় হয়েছে, এই মেয়ে এখনো ঘুমাচ্ছে তা দেখে মারুফ নামাজ পড়ার জন্য জেসিকাকে কয়েকবার ডেকে ঘুম থেকে উঠে নামাজ পড়তে বলেছে। জেসিকা জেগে ঘুম ঘুম চোখে সামনে মারুফকে দেখেই উল্টাপাল্টা কথা শোনায় এবং এরপর থেকে তাকে ডেকে বিরক্ত করলে জুতা খুলে মারবে বলে। নামাজের জন্য ডাকতে এসে যে জেসিকার কাছ থেকে মারুফ এমন বাজে ব্যবহার শিকার হবে তা কখনোই ভাবেনি। কতটুকু অসভ্য হলে কেউ এমন ব্যবহার করতে পারে। মারুফ মনে মনে বলল, ঠিক করছে এই মেয়ে, ডাকতে যেয়ে উচিত শিক্ষা পেয়েছি। এসব বিড়বিড় করে বলে ওয়াশরুমে চলে যায়। ওখান থেকে উজু করে নামাজের জন্য মসজিদে চলে যায়। মসজিদ থেকে এসেই দেখলো উঠানের এক সাইডে বাবুর্চিদের রান্না শুরু করার প্রস্তুতি চলছে। মারুফ এক ধ্যানে সেদিকে তাকিয়ে ভাবছে, আজ সবকিছু ঠিক থাকলে এই মুহূর্তটা আমার কাছে কত সুন্দর লাগতো, কিন্তু এখন ইচ্ছে করছে সবকিছু বন্ধ করে দিই। কিন্তু মেহমানরা এসে খাবার না পেলে যে সম্মান ধুলোয় মিশে যাবে, ডাল জানে নাতি হয়ে আমি তো হতে দিতে পারি না। এসব ভাবতে ভাবতে মারুফ বাবুর্চিরা যেখানে রান্না করবে প্রস্তুতি নিচ্ছে তার থেকে কিছুটা দূরে উঠানের এক পাশে কিছু চেয়ার রাখা আছে, সেখানে বসলো। মারুফ বসতেই কিছুক্ষণ পরে মায়া বেগম হাতে ট্রে নিয়ে ছেলের কাছে এসে বলল, বড় খোকা, চাটা খেয়ে নে। চা পান করা হবে, কিন্তু মায়েরা কখনো চা বা পানি পান করতে বলে না, তারা খেয়ে নিতে বলেন। মারুফ মায়ের কথার শব্দ শুনে পাশ ফিরে বলল, মা, তোর এমনি শরীরটা ভালো যাচ্ছে না, তার মধ্যে তুমি সকালে উঠে কাজে লেগে পড়েছো কেন? কাজের লোক না পেলে আমাকে বলতে, তো অসুস্থ শরীরে রান্নাঘরে যাওয়া দরকার ছিল কোনো, বলো? এই কথা বলে মারুফ তার মাকে হাত ধরে নিজের ডান পাশের চেয়ারে বসিয়ে দিল। মায়া বলেন, বাবারে, তুই তো আমাকে কাজ তেমন একটা করতেই দিস না। আচ্ছা বাবা, তোর কি হয়েছে? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? মারুফ মনে মনে বলল, মা, তুমি চোখ মুখ দেখেই তোমার ছেলের কষ্ট অনুভব করে ফেলেছো। তোমার কথা শুনে তো ভয় হচ্ছে, তোমার কাছ থেকে সব লুকাতে পারবো তো? আর না জানি সামনে কি বিপদে পড়তে হয়, তার থেকে তোমাদের দূরে রাখবো কিভাবে? বাবা মারা যাওয়ার পর থেকে এমনিতেই অসুস্থ তুমি, তাই তো এসব বলে তোমাকে আর অসুস্থ করতে চাইছি না। সবকিছু ভেবে বলল, মা, শরীর খারাপ না, আসলে একটু চিন্তা করছি তো, তাই হয়তো এমন দেখাচ্ছে। বড় খোকা, তুই কি এমন চিন্তা করছিস? মা, আমি দাদা জানের সম্মান রাখতে পারবো তো? খাবার দাবারের ব্যবস্থা ঠিকঠাক ভাবে হবে তো? মায়া বলেন, আহ খোকা, তোর কি খেয়ে দে কাজ নেই যে তুই অযথাই চিন্তা করে মাথা নষ্ট করছিস? বাড়িতে তুই বড় হওয়ার পরে নিজে যত অনুষ্ঠানের আয়োজন করেছিস তা আজ পর্যন্ত খারাপ হয়েছে যে আজ হবে? যে কোনো অনুষ্ঠানে কখনো কেউ তো তোর আপ্যায়নের বিষয়ে অভিযোগ করতে পারেনি। তাই সব বাজে চিন্তা ভাবনা না করে চা খেয়ে নে। মায়া বুঝতে পারছে তার ছেলে এই বিষয়ে চিন্তা করছে না, কিন্তু ছেলে যেহেতু তাকে বলতে যাচ্ছে না তাই না বোঝার ভান করলো। মারুফ চা খেতে নিবে তখন মায়া বলে, খোকা, তেলের পিঠাটা আগে খেয়ে নে, তারপর না হয় চা খাবি। মারুফের খেতে ইচ্ছে না করলেও মায়ের সন্তুষ্টির জন্য একটু খেয়ে বাকিটুকু মাকে খাইয়ে দিল। এরপর মায়ের হাতে এক কাপ চা দিয়ে ট্রে নিজের কাছে নিয়ে বাঁ পাশে চেয়ারে রেখে চা খেতে লাগলো। সকাল 10টা বাজে, এখনো মারুফের বউয়ের দেখা গেল না। বাসায় আসা মেহমানরা কানাকানি শুরু করে দিয়েছে, তাই মায়া কোমলকে পাঠায় নতুন বউকে জাগিয়ে তৈরি হতে সাহায্য করতে এবং কোমলের সাথেই যেন মারুফের বউকে নাস্তার জন্য টেবিলে নিয়ে আসে। মায়ের কথা শুনে কোমল তার ভাবির কাছে গেল। কোমল তার ভাবির রুমে এসে নক করে। রুমে ঢুকে দেখে ভাবি এখনো ঘুমাচ্ছে, তাও প্লাজো ও শার্ট পরে। এই দৃশ্য দেখে কোমল তাড়াতাড়ি দরজা লাগিয়ে দিল। বাহিরে কেউ নতুন বউয়ের অবস্থায় এমন দেখলে তার ভাইয়ের সম্মান থাকবে না। কোমল দরজা লাগিয়ে জেসিকাকে কয়েকবার ডাকলো। জেসিকা ঘুম থেকে না ওঠায় কোমল তার চুলে আলতো করে বিলি কেটে বলল, ভাবি উঠেন, ও ভাবি উঠেন না। জেসিকা ঘুম থেকে জেগে কিশোরী এক মেয়েকে তার মাথায় হাত দিতে দেখে বিছানা থেকে লাফিয়ে ওঠে। কোমল তা দেখে বলে, ভাবি ভয় নেই, আমি কোমল।
জেসিকা কোনো কথা না শুনে কোমলের গালে জোরে ঠাস করে চড় মারে। কোমল সাথে সাথে গালে হাত দিয়ে অবাক হয়ে তার ভাবির দিকে তাকিয়ে আছে। কোমলের চোখে পানি টলটল করছে। সে বুঝতে পারছে না তার ভাবি তাকে কেন মারলেন। জেসিকা বলে ওঠে, ইডিয়েট মেয়ে, তোর সাহস হয় কি করে আমার চুলে হাত দেওয়ার? আর কখনো এমন করলে তোর হাত ভেঙে দেবো। এই ছোট লোক, এক্ষুনি বের হ আমার রুম থেকে। কোমল এক হাত গালে দিয়ে দরজা খুলে রুম থেকে বাইরে এসে দেখে তার ভাইয়া দাঁড়িয়ে আছে। মারুফ একটা কাজে রুমে এসেছিল, কিন্তু দরজা লাগানো আর চিল্লাচিল্লি শুনে এখানে দাঁড়িয়ে আছে। ছোট বোনকে রুম থেকে বের হতে দেখে মারুফের বুঝতে একটু অসুবিধা হয়নি জেসিকা যে এতক্ষণ ধরে তার ছোট বোনের সাথে এমন করে চিল্লাচিল্লি করছিল। মারুফ কোমলকে বলে, কি হয়েছে রে ছুটকি? কোমল আমতা আমতা করে বলল, কিছু না ভাইয়া। এ কথা বলে যাওয়া ধরলে মারুফ বোনকে দাঁড় করিয়ে গাল থেকে হাত সরিয়ে দেখে গালে 5 আঙুলের হালকা ছাপ বসে গেছে। এটা দেখে মারুফের মাথায় রক্ত উঠে গেল। বাড়ির কেউ কখনো তার বোনের গায়ে ফুলের টোকাও দেয়নি, আর এই মেয়ে এসে কিনা ওর বোনের গালে আঙ্গুলের ছাপ বসিয়ে দিচ্ছে। মারুফ কোমলকে হাত ধরে ভিতরে নিয়ে এসে খাটের সাইডে বসিয়ে দিল। তারপর ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে মলম নিয়ে গালে হালকা করে মালিশ করে দেয় এবং বোনকে এই ঘটনা কাউকে বলতে নিষেধ করে। তারপর কোমলকে কপালে চুমু দিয়ে রুম থেকে যেতে বলল। কোমল ভয়ে আছে। সে এই রুম থেকে এই মুহূর্তে যেতে চাচ্ছে না, কারণ কোমল তার ভাইয়ের রাগ সম্বন্ধে জানা আছে। সে রুম থেকে গেলেই তার ভাবিকে আবার মারবে কিনা সেই ভয় পাচ্ছে। মারুফ তার বোনের মনের কথা বুঝতে পেরেছে, তাই তো একটু জোর করে কোমলকে রুমের বাইরে দাঁড় করিয়ে দরজা বন্ধ করে দিল। মারুফ বিছানার দিকে তাকিয়ে দেখে জেসিকা এখনো ঘুমাচ্ছে। কিছুক্ষণ আগে এত বড় কাণ্ড ঘটিয়ে কি করে কেউ এভাবে ঘুমাতে পারে? মারুফ বিছানার কাছে যেয়ে জেসিকার হাত ধরে টেনে উঠিয়ে ঠাস ঠাস করে 4টা থাপ্পড় মারে। জেসিকা থাপ্পড় খেয়ে ঘুমের ঘোর কেটে গেছে, তাই রেগে মারুফকে বলে, এই ছোট লোকের বাচ্চা, তোরা তো সাহস হয় কি করে যে আমার গায়ে হাত তুলিস? তোকে তো বলে। মারুফকে চড় মারতে গেলে মারুফ জেসিকার হাত মুচড়ে ধরে বলে, এই বড় লোকের বাচ্চা, আমার সাথে দাপট দেখাতে আসলে তোর হাত আর আস্ত থাকবে না। তুই কোন সাহসে আমার বোনকে থাপ্পড় মারিস? হ্যাঁ? মারুফের কথা শুনে জেসিকা হতভম্ব হয়ে গেছে। এদিকে মারুফ বলে চলেছে, আজকে প্রথম বলে অল্পতেই ছেড়ে দিয়েছে। এরপরে আমার পরিবারে কারোর সাথে এমন কিছু করলে তোর এমন অবস্থা করবো যে কাউকে মুখ পর্যন্ত দেখাতে ভয় পাবি। আর ভালো করে শুনে রাখ, তুই আমাদের বাড়িতে যতক্ষণ আছিস যদি একটু উল্টো পাল্টা করিস তো পিটিয়ে তোর ছাল তুলে দেবো। মারুফ এই কথা বলে ধাক্কা দিয়ে জেসিকাকে ফেলে দিয়ে রুম থেকে বাইরে আসে। আসার আগেই বলে এসেছে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসতে। যেমন কুকুর তেমন মুগুর, কথাটি সত্যি। জেসিকা মারুফের এই অগ্নিরূপ দেখে ভয় পেয়েছে, তাই তো আরো মার খাওয়ার ভয়ে তাড়াতাড়ি রেডি হচ্ছে। তবে মনে মনে এই ছোটলোকের বাচ্চাকে সুযোগ পেলেই এক হাত দেখে নেবে তা ভাবছে। দেখতে দেখতে দুপুর হয়ে আসছে। মেহমানদের খাবার দেওয়া হয়েছে। মারুফের শ্বশুর এবং তার আত্মীয় স্বজনকে একসাথে খেতে দেওয়া হয়েছে। মারুফকে তাদের সাথে খেতে বলছে। মারুফ তাদের সাথে খেতে বসেনি। মারুফ তার শ্বশুরের সাথে নিরিবিলি কথা বলার সুযোগ খুঁজতে ব্যস্ত। এক সময় সেই সুযোগ পেয়ে যায়। শ্বশুরকে ছাদে বাগান দেখানোর নাম করে নিয়ে আসে। উকিল সাহেব আশেপাশে তাকিয়ে দেখে বলল, বাহ, তোমাদের ছাদকে তো ফুল ও ফলের বাগান বানিয়ে ফেলছো, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। মারুফ সে কথার উত্তর না দিয়ে তাকে উল্টো প্রশ্ন করল, আপনি বাবার বন্ধু হয়ে আমার ও আমার পরিবারের সাথে এত বড় ধোঁকা করলেন কি করে? উকিল হয়ে সত্য মিথ্যা নিয়ে লড়াই করতে করতে এখন মানুষকে নিয়ে খেলতে শুরু করেছেন নাকি? উকিল সাহেব মেজামের কথা শুনে বলে, মারুফ মারুফ বাবা, তুমি আমার উপরে খেপেছো কেন? কি এমন করেছি যে আগে কথা বলতে পারছো না? মারুফ বলে, ভালোই অভিনয় করতে পারেন তো। যেহেতু আপনি বুঝতে পারছেন না বলেছেন, সেহেতু আমার দায়িত্ব হচ্ছে আপনার অন্যায়গুলো বুঝিয়ে দেওয়া। আচ্ছা আঙ্কেল, আপনি না আমাকে ও আমার পরিবারকে বলেছিলেন আপনার বড় ধরনের ক্ষতি করতে কিছু বিপক্ষের লোক আপনার মেয়ের পিছনে বাজে ছেলেদের লাগিয়েছে। তারা নাকি সময় সুযোগ পেলে জেসিকে অপহরণ করে নিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আর আপনি সব জেনেও প্রমাণের অভাবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারছেন না। হ্যাঁ, বলেছি তো। আর এটা সত্যি যে কিছু বিপক্ষের লোক জেসিকার দ্বারা আমার ক্ষতি করতে চেয়েছে, বা ধরতে পারো
এখন চাচ্ছে বলেই তো তোমার হাতে আমার মেয়েকে তুলে দিয়েছি। মারুফ বলে, আচ্ছা, বিয়ের আগে আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে জেসিকে এই বিয়েতে রাজি আছে কিনা, বা অন্য কোনো সমস্যা আছে কিনা। কিন্তু আপনি বলেছেন জেসিকে এই বিয়েতে রাজি আছে, আর বিয়ের পরে জানতে পারি এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এত বড় ধোঁকা কি করে দিলেন আপনি? বাবার বন্ধু হয়ে তার পরিবারকে ধোঁকা দিতে একটু বুক কাঁপেনি? জামিল তালুকদার মারুফের কথা শুনে বিষম খেয়ে তখন আমতা আমতা করে বলল, মানে বাবা, ছোট থেকেই তোমার আমার এত পছন্দ যে তুমি বড় হওয়ার পরে মনে মনে তোমাকে মেয়ের জামাই হিসেবে ঠিক করেছি। তাই তো তোমার পরিবার রাজি হয়েছে বলেই জেসিকার মতামত নিয়ে তেমন একটা ভাবিনি। আচ্ছা বাবা, আমি বুঝতে পারছি না আমার উপর তুমি কোন কারণে রেগে আছো। আর বাবা, না রেগে যদি কোনো সমস্যা থাকে তো সে বিষয়ে তুমি আমাকে সবকিছু খুলে বললে হয়তো দুজনে মিলে যে কোনো সমস্যার সমাধান করতে পারতাম। মারুফ বলে, যে সমস্যা আপনার তৈরি করা, আবার তার সমাধান আপনি দিতে যাচ্ছেন, এটা মানতে পারছি না। এই কথা শুনে জামিল তালুকদার বলে, মারুফ, আমি কি করেছি তুমি আমাকে খুলে বলো তো। মারুফ মনে মনে বলে, সবকিছু জেনেও আবার মুখ থেকেই শুনতে চাচ্ছেন? ভালো, ভালোই। জামিল তালুকদার বলে, কি হলো বলছো না কেন? এ কথা শুনে মারুফ একে একে কালকে রাতে এ পর্যন্ত জেসিকার করা ব্যবহার, জেসিকার কারোর সাথে সম্পর্ক আছে যার সাথে রাতে কথা বলেছে, এই সব কিছু খুলে বলল। জেসিকা কোমলকে মেরেছে, সেজন্য জেসিকার গায়ে মারুফ হাত তুলেছে এটাও বলে দেয় জামিল তালুকদারকে। জামিল তালুকদার সব শুনে বলে, বাবা, তোমার কাছে আমি সত্যি অপরাধী। নিজের মেয়ের ভালো করতে চেয়ে তোমার বড় কতে করে দিয়েছি। আর আমি জানি তুমি কেন কোনো ছেলে বিয়ের পরে স্ত্রী অন্য পুরুষের সাথে সম্পর্ক মেনে নিতে পারবে না। মারুফ বলে, দেখুন আঙ্কেল, আমি এই বিয়ে থেকে মুক্তি পেতে চাই। আপনার মেয়ে কখনোই আমার পরিবারের মনের মতো একজন সদস্য হতে পারবে না, এবং আমার মনে হয় জেসিকা কখনো আমার পরিবারের একজন হতে চেষ্টাও করবে না। তাই যে সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই সেই সম্পর্ক আগে থেকে ছিন্ন করা ভালো, এতে কষ্টের পরিমাণটা কম থাকবে। জামিল তালুকদার এই কথা শুনে বুকের ভেতরে ধক করে উঠল। তাহলে কি তার দেখা স্বপ্ন মিথ্যা হয়ে যাচ্ছে? সে তো মারুফের সাথে জেসিকার বিয়ে দিয়েছে, তার কারণ হচ্ছে নিজের পথভ্রষ্ট মেয়েকে মারুফের ওসিলায় সঠিক পথে আনতে। তার মেয়েটা তো ধর্ম, সমাজ এইসব কিছুই পরোয়া করে না। একমাত্র সন্তান হওয়ার কারণে ছোট থেকেই জেসিকাকে অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে, কখনো ভুল করলে শাসন করে নাই। যার ফলে মেয়েটা কখন যে এমন বেপরোয়া হয়ে উঠেছে তা বুঝতে পারিনি। আর যখন বুঝতে পারলো তখন মেয়ের লাগাম টেনে ধরতে চেষ্টা করেও পারছিল না। তাই তো তড়িগড়ি করে মারুফের সাথে বিয়ে দেয়, এই আশায় যে তার বেপরোয়া মেয়েকে মারুফ ঠিক করতে পারবে। মারুফকে দেখার পর থেকে জামিল তালুকদারকে সবচেয়ে বেশি আকর্ষিত করেছিল মারুফের চারিত্রিক বৈশিষ্ট্য। তাই তো মেয়ের একমাত্র দুর্বলতার কাজে লাগিয়ে অনেক কাঠখড় পুড়িয়ে এই বিয়েতে রাজি করিয়েছেন। কিন্তু ভাবতেই পারেনি যে জেসিকা প্রথম দিনেই বাবার শোধ মারুফ থেকে তুলবে। জামিল তালুকদার এসব চিন্তা ভাবনা করে হঠাৎ প্রচণ্ড অসুস্থ বোধ করছিলেন। মারুফ জামিল তালুকদারকে দিকে তাকিয়ে দেখে বারবার কপাল ঘামছে। সেই ঘাম হাত দিয়ে বারবার মুছে ফেলছে। দেখে তো তাকে কিছুটা অসুস্থ লাগছে, হয়তো তার কথায় কষ্ট পেয়েছে। তাই ভেবে মারুফ জামিল তালুকদারের কাছে যেয়ে বলে, আঙ্কেল, আপনার কি খারাপ লাগছে? তাহলে নিচে চলুন, রেস্ট নেবেন। জামিল তালুকদার মারুফের হাত ধরে বলল, বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে, আমাকে একটু ওখানে বসিয়ে দাও। মারুফ বলে, পরে কথা বলতে পারবেন, আগে আপনি রেস্ট নেবেন। আমার সাথে নিচে আসুন। জামিল তালুকদার জোর করে ছাদে কর্নাটে বসার জায়গা ছিল সেখানে বসে বলতে লাগলো, বাবা, তোমার গুণের জন্যে তোমাকে আমার এত পছন্দ। এই যে এখন তুমি আমাকে অসুস্থ দেখে মুহূর্তেই তোমার সাথে হওয়া অন্যায় বলে আমার খেয়াল রাখতে ব্যস্ত হচ্ছ, সেটা আমার মুগ্ধ করেছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে তোমার ভিতরে আল্লাহর ভয় কাজ করে, সেজন্য তুমি সব সময় নিজেকে কঠোর শাসনের মধ্যে রাখো। এসব কিছুই আমার অজানা নয়। মারুফ বলে, আঙ্কেল, আপনি চুপচাপ বসে থাকেন, তাহলে ভালো লাগবে। জামিল তালুকদার বলে, মারো, আজ তোমাকে এক সত্য কথা বলবো। তা হচ্ছে জেসিকাকে আমি ব্ল্যাকমেল করে তোমার সাথে বিয়ে দিয়েছি। মারুফ এ কথা শুনে বলল, কি এমন কেন করছেন?
জামিল তালুকদার বলেন, জেসিকা যে ছেলেকে ভালোবাসে তার চরিত্র ভালো না। ওই ছেলের নাম রাহুল। রাহুলের অহরত কত মেয়েদের সাথে অনৈতিক সম্পর্ক আছে তার ঠিক নেই। তবে রাহুল এতটাই চালাক যে জেসিকাকে ওইসব সম্পর্কে কখনো জানতে দেয়নি। আর রাহুলের বাবা আমার একজন কলিগ, সে আমার সাফল্যকে হিংসে করে। তাই তো রাহুলকে আমার মেয়ের পেছনে লেলিয়ে দেয়, যাতে রাহুল জেসিকাকে প্রেমের ফাঁদে ফেলে ওর জীবন নষ্ট করে ছেড়ে দেয়। এই সমাজে যেন আমার মাথা হেট হয়ে যায়। কিন্তু জেসিকা সেটা বুঝতে চায় না। আর ওরা জেসিকাকে এটা বুঝিয়েছে আমি ওদের হিংসে করি, তাই এই সম্পর্ক হতে দিতে চাচ্ছি না। জেসিকা রাহুল বলতে পাগল, তাই ওদের সব কথা বিশ্বাস করে নেই। এমনকি ওদের প্ল্যান ছিল তোমাদের বিয়ের দুদিন আগে জেসিকাকে মিথ্যে বিয়ে করে আমাকে অপমান করা। আমি এটা টের পেয়ে জেসিকাকে আমার মৃত্যুর বই দেখিয়ে এই বিয়েতে রাজি করিয়েছি। কিন্তু আমি এটা একবার চিন্তা কেন করলাম না যে এতে আমার রাগ ও তোমার উপরে তুলতে চেষ্টা করবে? বাবা, আমাকে ক্ষমা করে দাও। আঙ্কেল, আপনি ভুল করছেন। ওকে জোর করে বিয়ে দিয়ে এরপর থেকে ওই সব ছেলে সত্য প্রকাশ করতে চেষ্টা করা উচিত ছিল। আরেকটি কথা, আমি একদিনে জেসিকাকে দেখে বুঝতে পেরেছি আপনার মেয়ে বদমেজাজি ও বেহাত্তব। তাই আমি চেষ্টা করে ওর সঙ্গে মানিয়ে চলতে পারবো না। এর থেকে ভালো হয় আপনি ওকে সাথে করে নিয়ে যান এবং 3 মাস পরে আমরা দুজনে আলাদা হয়ে যাই। এটাই সব থেকে ভালো হবে। এ কথা শুনে জামিল তালুকদার মারুফের পায়ে হাত দিতে গেলে মারুফ আতকে উঠে সেখান থেকে পিছিয়ে বলে, আঙ্কেল, আপনি কি করছেন? জামিল তালুকদার বলে, বাবা, আমার মেয়েকে তোমার পায়ে ঠায় দাও। ওকে সঠিক পথে আনতে তোমার যা যা করতে হয় করবে। কেউ তোমাকে বাধা দিবে না। আর আমি কথা দিচ্ছি, জেসিকা তোমাকে আইনের বই দেখে কিছু করতে পারবে না। আমি তোমার পাশে থাকবো সব সময়। তাও তুমি ওকে ছেড়ে দিও না। মারুফ বুঝতে পারছে একজন বাবা কতটা অসহায় হলে নিজের অবস্থান ভুলে ছোট কারোর পায়ে ধরতে পারে। তাই মারুফ বলল, আঙ্কেল, আমি আপনার কথা চিন্তা করে এই সম্পর্কে একটা সুযোগ দেব। তা ফল যেটাই হোক না কেন আপনাকে মানতে হবে। আরো অনেক কথা বলে দুজনে। কথা শেষ হতেই নিচে আসে। জামিল তালুকদার কিছুটা অসুস্থ, তাই কিছুক্ষণ বিশ্রাম নেয়। এরপর নিয়ম অনুযায়ী জেসিকা ও মারুফকে জামিল তালুকদার তাদের বাসায় নিয়ে আসে। জেসিকা বাসায় এসে মারুফকে নিচে রেখেই নিজের রুমে চলে যায়। জেসিকার মা নতুন জামাইয়ের আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়ে। জামিল তালুকদার জেসিকাকে রুমে যেতে দেখেই মেয়ের পিছনে পিছনে মেয়ের রুমে এসে বলে, তুই মারুফের সাথে খারাপ আচরণ করছিস কেন? তুই জানিস আমাদের 7 কপালে ভাগ্য যে তোকে এমন ছেলের কাছে বিয়ে দিতে পেরেছি যেখানে মারুফকে তোর মাথায় করে রাখা উচিত। সেই তুই ওর অসম্মান করছিস কিভাবে? বাপি, তুমি ওই আনকালচার ছোট লোককে মাথায় করে নাচতে পারো, বাট আমি না। ওর কোনো যোগ্যতাই নেই জেসিকার হাজবেন্ড হওয়ার। জামিল তালুকদার রেগে বলে, চুপ বেয়াদব কোথাকার। আর শোন, এত ভালো ছেলের স্বামী রূপে পেয়েছিস, তা ধরে রাখতে চেষ্টা কর, না হলে জীবনে কষ্ট ছাড়া কিছুই পাবি না। জেসিকা এ কথা শুনে বলে, ওহ বাপি, তোমার ভালো ছেলে তো আমার রাহুলের পায়ের নখের যোগ্য না। আমার রাহুল হচ্ছে দেখতে শুনতে নায়ক, পেশায় একজন ইঞ্জিনিয়ার। আর ওই ছোট লোক তো আনকালচার, পেশায় একজন সামান্য দোকানদার। ওর মতো গ্রামের খ্যাত আমার পাশে মানায় না। প্লিজ বাপি, তুমি বুঝতে চেষ্টা করো, আমি ওর সাথে থাকতে পারবো না। এ কথা শুনে জামিল তালুকদার বলেন, তুই ওকে ছাড়লে আমার মরা মুখ দেখবি, এটা মনে রাখিস। এ কথা বলেই মেয়ের রুম ছেড়ে বেরিয়ে যায়। জেসিকা মনে মনে বলল, ঠিক আছে বাবা, আমি ওকে ছাড়বো না, কিন্তু এমন অবস্থা করব যাতে ওই লোক আমাকে ছাড়তে বাধ্য হয়ে যায়। তুমি আমাকে এই বিয়েতে বাধ্য করে ভালো করনি, তার সামনে বুঝতে পারবে। জেসিকা ও মারুফের বিয়ে হয়েছে 1 মাস হয়ে গেছে। এর মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে। জেসিকার বাবা জেসিকাকে আর নিতে বা দেখতে আসে না। মেয়ের ভালোর জন্য মেয়ের কাছ থেকে নিজেকে সরিয়ে রেখেছে। এমনকি জেসিকাকে স্বামী ছাড়া বাড়িতে যেতেও বারণ করেছে জামিল তালুকদার। হয়তো ভেবেছিলেন এইসব করে মেয়েকে লাইন আনতে পারবেন, কিন্তু একটা কথা আছে না, সময়ে কাজ সময় করা ভালো। এদিকে জেসিকা বাবার উপরে জেদ করে এই নিরীহ মানুষগুলোর সাথে দিন দিন খারাপ আচরণ করছে, তাদের জীবন বিষাদময় করে তুলছে। এই 1 মাসে জেসিকা মায়া, কোমল, ঝর্ণা, রাশেদ, সেলিনা ও ইসাকের সাথেও বেয়াদবি করতে পিছপা হয়নি। জেসিকা প্রতিদিন ভার্সিটির নাম করে বাসার বাইরে কাটিয়ে দেয় বেশি সময়। আর যতটুকু সময় বাসায় থাকে সে সব সময় সবাইকে যা নয় তাই বলে অপমান করে।
ঝর্ণা ও কোমলকে অযথাই 2 দিন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এর মধ্যে একদিন রাশেদের বন্ধু সামনেই রাশেদকে অপমান করে। রাশেদ 2 দিন রাগে অপমানে কিছুই খেতে পারেনি। মারুফ এসব দেখে সহ্য করতে পারছিল না, তাই সিদ্ধান্ত নেয় সে এই মেয়েকে আর কোনো সুযোগ দিবে না, তার পরিবারকে কষ্ট দেওয়ায়। তাই তো তার এক বন্ধুর ভাই উকিল তার সাথে দেখা করে ওদের ডিভোর্সের ব্যাপারে আলাপ করে। মারুফের বন্ধুর ভাই জানায় তাদের যেহেতু বিয়ে হয়েছে বেশি দিন হয়নি, তাই তালাক দিতে হলে তাকে কমপক্ষে 3 মাস অপেক্ষা করতে হবে। মারুফ তার কথা বুঝতে পারছে। সেদিন দুপুরে মারুফ বাসায় এসে সবাইকে বলে দেয় সে 3 মাস পরে জেসিকাকে তালাক দিয়ে দেবে, আর যতদিন না তালাক হয় এই মেয়ে এই বাড়িতে থাকবে, কিন্তু অপরিচিত মেহমান হয়ে। আমাদের সাথে আজকের পর থেকে জেসিকার আর কোনো সম্পর্ক নেই। কেউ যেন ওর কোনো বিষয়ে কথা না বলে, আর ওর খাবার দাবার যেন কাজের লোক দিয়ে ওর ঘরেই দেয়। এসব কথা বলে মারুফ নিজের রুমে থেকে নিজের সব কাপড় চোপড় এনে অন্য রুমে রাখে এবং বলে আজ থেকে তালাক হওয়া আগ পর্যন্ত এই রুমে থাকবে। এসব দেখে মারুফের দাদু চাঁদনি বানু কেঁদে কেঁদে নিজেকে দোষারোপ করছেন। ভুল হয়েছে তার, এত ভালো নাতির জন্য এমন মেয়ে লোকের সাথে বিয়ে দিয়েছেন বলে। মায়াও ছেলের অবস্থা দেখে কান্না করেন, কারণ তার ছেলে সবার কথা ভেবে বিয়ে করে তার নিজের জীবনেই নষ্ট হয়ে গেছে। ছেলে অশান্তি দেখে কিছু করতে না পেরে মায়ের কষ্টে বুক ফেটে যাচ্ছে, কিন্তু কাউকে সেই কষ্ট দেখাতে পারছে না। তার ভালো ছেলেটার কপালে শেষে এমন মেয়ে জুটলো যে এসব মানতে পারছে না। এদিকে মারুফ নিজেকে বুঝবে নাকি পরিবারকে? বিয়ে নামক পবিত্র একটা সম্পর্ক তার জীবনকে তছনছ করে দিচ্ছে। তবুও মনে মনে বিশ্বাস করে আল্লাহ একদিন সব ঠিক করে দিবেন। হয়তো এখন আল্লাহ তাকে পরিস্থিতিতে ফেলে তার পরীক্ষা নিচ্ছে, তবে মাঝে মাঝে নিজের মনোবল ভেঙে যায় পরিবারের কষ্ট ঘেরা মুখগুলো দেখলে। অন্যদিকে জেসিকা মনে মনে খুব বেশি খুশি তার আর এই সম্পর্কে আটকে থাকতে হবে না। সে খুব তাড়াতাড়ি রাহুলকে বিয়ে করতে পারবে। ভার্সিটি ফাঁকি দিয়ে প্রায় প্রতিদিনই বান্ধবীদের নিয়ে রাহুলের সাথে ঘুরতে যায়। রাহুল ইঞ্জিনিয়ার হয়েও তার ব্যস্ত সময় থেকে জেসিকার জন্য সময় বের করে। এমন ভালো ছেলেকে রেখে কেন যে বাপি ওই আনকালচারটার সাথে বিয়ে দিল তা জেসিকা বুঝতে পারছে না। এদিকে রাহুল মরিয়া হয়ে উঠেছে জেসিকাকে ভোগ করতে। এমন হট একটা মেয়ে আশেপাশে থাকলে হাত নিষ্পিস করে একটু ছুঁয়ে দিতে। রাহুল আজ পর্যন্ত কোনো মেয়ের পিছনে বিছানা পর্যন্ত নিতে এত সময় নষ্ট করেনি, যা জেসিকার পিছনে ঘুরে নষ্ট করতে হয়েছে। রাহুল মনে মনে বলছে, এই শালিকে বাগে আনতেই পারছি না। মডার্ন মেয়ে হয়েও ফিজিক্যাল রিলেশন বিষয়ে এই মেয়েকে কোনোভাবেই আগ্রহী করতে পারছি না। শালি পুরানো আমলের মতো ধরছে, বিয়ের পর ফিজিক্যাল সম্পর্কে যাবে। এই শালি তো আর জানে না ওর মতো সেকেন্ড হ্যান্ড জিনিস এ রাহুল কখনোই বিয়ে করবে না। এদিকে জেসিকার আজকাল কেমন অস্থির অস্থির লাগে। আগের মতো রাহুলের আশেপাশে থাকলেও সেই শান্তি খুঁজে পায় না। জেসিকা বুঝতে পারে রাহুল ইদানিং ওর থেকে ওর শরীরের দিকে বেশি নজর দেয়। ছোট ছোট ভুলকে প্রশ্রয় দিলে তা একসময় বৃহৎ আকার ধারণ করে। তখন ভুল শুধরানোর সুযোগ হাতছাড়া হয়ে যায়। ভালো মন্দের তফাৎ ভুল হয়ে বেপরোয়া, আর ছোট ছোট ভুল শুধরে দিলে বড় ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তাই যদি জেসিকার বাবা সঠিক সময় তার মেয়েকে শাসন করত, জেসিকা এমন হতো না। এটা সব বাবা এবং মেয়েদের জন্য সাবধান বাণী। এদিকে জেসিকার আজকাল কেমন অস্থির অস্থির লাগে। আগের মতো রাহুলের আশেপাশে থাকলেও সে শান্তি খুঁজে পায় না। জেসিকা রাহুলের চোখ থেকে বুঝতে পারে ইদানিং ওর থেকে ওর শরীরের প্রতি ইন্টারেস্ট বেশি। আর মারুফের সাথে বিয়ে হয়েছে এতদিন হয়েছে, জেসিকা কখনো মারুফের চোখে লোভ দেখেনি। বিয়ের পরে কিছুদিন এক রুমে ছিল, তখনও মারুফ তার দিকে ফিরেও তাকায়নি পর্যন্ত। বিয়ের পরে অধিকার থাকা সত্ত্বেও মারুফ কখনো সেই অধিকার দেখায়নি। জেসিকা যত বড় বড় কথা বলুক না, তবুও মনে মনে এটা স্বীকার করে মারুফ তার সাথে জোর করলে সে কিছুই করতে পারতো না। তাই তো মনে মনে খারাপ লাগে বাবার সাথে জেদ করে এদের সাথে বাজে আচরণ করার জন্য। জেসিকা মনে করে মারুফ ও তার তালাকের পর ভালো কাউকে পাবে, আর সে রাহুলকে ভালোবাসে, তাই তো মারুফকে মানতে পারছে না। আগে রাহুলের কাছে গেলে নিজেকে সেফ ফিল করত, কিন্তু এখন ভয় পায় ওর সাথে একা বাইরে যেতে। তাই তো দেখা করতে গেলে বান্ধবীদের সাথে নিয়ে যায়।
জেসিকা ভাবছে ওকে ভালোবেসেই হয়তো কাছে পেতে ইচ্ছে করছে রাহুলের, কিন্তু যাই হোক না কেন সে তো বিয়ে ছাড়া ধরা দিবে না। জেসিকা ভেবে পাচ্ছে না যে যেহেতু রাহুলকে ভালোবাসে তাহলে তার প্রতি বিশ্বাস রাখতে পারছে না কেন। রাহুলের প্রতি তার ভালোবাসা সত্যি তো? কোথাও ভুল করে ফেলছে না তো? ইদানিং মনের মধ্যে এইসব প্রশ্ন জেঁকে বসেছে। এসব প্রশ্নের কোনো সঠিক উত্তর খুঁজে পায় না। বাবাও রাগ করে তার সাথে দেখা করতে আসে না। মাকে নিষেধ করেছে জেসিকার সাথে যোগাযোগ করতে। মারুফের কাছে তার জানতে ইচ্ছে করে কি এমন জাদু করেছে তার বাবার উপরে যে মেয়েকে ভুলে বসে আছে তার বাবা, কিন্তু মারুফের সাথে এক বাসায় থেকেও জেসিকার সাথে দেখা বা কথা হয় না। অবশ্য এই জন্য একমাত্র জেসিকার খারাপ আচরণ দায়ী। মারুফ আজকাল বাসায় বেশিক্ষণ থাকে না, তবে যেটুকু সময় থাকে তার মধ্যে বেশি সময় মায়ের কাছে থাকে। মারুফ ওর মাকে সব কিছু থেকে সরিয়ে রাখতে পারেনি, এসব দেখে তার মা কিছুটা অসুস্থ হয়ে গেছে। মায়ের জন্য মাঝে মাঝে মারুফের ভীষণ কষ্ট হয়। আর কোনো অশান্তি চাচ্ছে না মারুফ। এক ছাদের নিচে বাস করেও জেসিকার তেমন একটা দেখা হয় না বলে বলতে ইচ্ছে যে এক ছাদের নিচে বাস করেও জেসিকার তেমন একটা দেখা হয় না বলে বলতে ইচ্ছে যে মারুফেই জেসিকার সাথে দেখা দিতে চায় না। প্রথমে মারুফ চেষ্টা করেছিল সঠিক পথে আনতে, কিন্তু তাতে লাভ হয়নি, বরঞ্চ জেসিকা তাকে ও তার পরিবারকে এই নিয়ে নানা ধরনের অপমান করেছে। মারুফ সব সহ্য করতে পারলেও তার পরিবারের অপমান সহ্য করতে পারে না। তাই তো জেসিকাকে এখন আর তার পরিবারকে কষ্ট দেওয়ার এমন কোনো সুযোগই দিতে চায় না। মারুফ মনে মনে ভাবছে হয়তো আলোকে বিয়ে করলে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। এসব ভেবে হঠাৎ মনে পড়ে আল্লাহ তার ভাগ্যে যা লিখেছেন তাই হবে। অযথা এসব ভেবে সময় নষ্ট করার কোনো দরকার নেই। এদিকে বোন অসুস্থ শুনে বোনের ওপর থেকে মারুফের মামার রাগ কমেছে। তার বোনের তো এখানে কোনো দোষ নেই। বোন তো তার মেয়েকে মারুফের জন্য পছন্দ করত। মারুফের দাদুও তো তাদের কথা দিয়ে তা ভঙ্গ করেছে। আমাদের আগেই নাকি উকিলকে কথা দিয়েছিল, তাই তো নিজের ওয়াদা রাখতে উকিলের মেয়ের সাথে মারুফের বিয়ে দিয়েছে। অবশ্য এখানে সব বুঝতে পারছে যে এই মেয়ে দিয়ে কখনো কোনো সংসার করা সম্ভব না। মারুফের মামা শফিক মিয়া গোপনে খোঁজ খবর নিয়ে জানতে পারছে এই মেয়েকে তার ভাগিনা রাখবে না, তাই তো সে এই সুযোগ হাতছাড়া করতে চাচ্ছে না। মারুফের মতো জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। বোন অসুস্থ শুনে শফিক মিয়া সব রাগ ভুলে আজকে সকালে মেয়ে ও স্ত্রীকে নিয়ে বোনকে দেখতে এসেছে। শফিক মিয়ার বউ রাবিয়া এসেই ননদের অবস্থা দেখে বলে, মায়া, তুমি এত অসুস্থ তারপর আমাদের একটা খবর দিলে না? বোন, আমরা কি তোমার পর? তুমি হলে আমাদের আদরের একজন। মায়া বলে, ভাবি, লজ্জায় তোমাদের সাথে কথা বলতে পারিনি। রাবিয়া বলে, এইখানে তোমার কোনো দোষ নেই, তুমিও তো এই বাড়ির বড় বউ, তাই তাদের মত ছাড়া কিছুই করতে পারো না, সে আমরা বুঝি। আহ মা, চুপ করো না। দেখছো তো ফুপু অসুস্থ, তাই এসব কথা এখন রাখো তো। আর আমাকে সাহায্য করো ফুপুকে টয়লেটে নিতে। ফুপুর শরীর মুছে দেয়, এতে একটু ভালো লাগবে। মায়া বলে, আলো, মা তোকে এত ব্যস্ত হতে হবে না, মাত্র এলি তো, একটু জিরিয়ে নে তো। আলো হলো মায়ার ভাইয়ের মেয়ে। দেখতে শুনতে ভালোই, নরম ভদ্র, আবার এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। দেখতেও মিষ্টি, কথাবার্তা মিষ্টি ভাষী। এখানে এসেই ফুফুর দেখাশোনা করতে শুরু করে দিয়েছে। ফুফুর খাবার দাবারের খেয়াল রাখা, রান্নাঘরে গিয়ে মারুফের চাচির সাথে সাহায্য করা। এসেছে একদিনও হয়নি, তাতেই সবার সাথে ভাব করতে ব্যস্ত। মারুফের চাচির কাছে আলো মেয়েটা বেশি ভালো লাগে। মারুফের চাচির নাম দোলা। দোলা আলোর সাথে গল্প করতে করতে দুজনে কাজ সেরে ফেলে। কাজ শেষ করে দোলা তার শাশুড়ির রুমে যেয়ে দেখে তিনি মন খারাপ করে বসে আছেন। দোলা শাশুড়িকে জিজ্ঞাসা করে শরীর ঠিক আছে কিনা। চাঁদনি বানু বলে, আর শরীর দিয়ে কি হবে? আমার এত ভালো নাতির কপালে এমন কালনাগিনী আনছি যে তার বিশেষ সব শেষ হয়ে যাচ্ছে। দোলা বলে, আম্মা, আমরা সোনা রেখে তামা আনছি। আলোকে মারুফের বউ করে আনলে আমাগো ছেলের সংসার শান্তিতে কাটতো, কিন্তু জেসিকার বাপে একটা উপকার করে তার প্রতিদানে আমাদের কলিজার টুকরার জীবন অন্ধকারে ঢেলে দিল। চাঁদনি বানু বলে,
সত্যি কথা বলছো? দোলা আবার বলল, আম্মা, ভাবির চোখে পানি আর কষ্ট দেখলে বুক ফেটে যায়। ভাবি কখনো ছোট বড় কারো সাথেই খারাপ আচরণ করে নাই, কিন্তু জেসিকা সেই মানুষটির সাথেও খারাপ আচরণ করেছে। এসব ভাবলে ভালো লাগে না। ওদের কথার মাঝেই আলো দরজার কাছে দাঁড়িয়ে আওয়াজ দেয়। দাদু, ভিতরে আসবো? চাঁদনি বলে। হ্যাঁ বুবু, আসো। আলোর হাতে তেলের বোতল দেখে চাঁদনি বানু বলেন, কি ব্যাপার বুবু, হাতে তেলের বোতল কেন? আলো বলে, দাদু, ফুবুর মাথায় তেল মালিশ করে দিয়েছি, তাই ভাবছি আপনারও চাচির মাথায় তেল মালিশ করে দেই, এতে আরাম লাগবে। চাঁদনি বানু বলে, বুবু, তুমি সকালে এসেই কাজে লেগে গেছো। এখন আমাদের মালিশ করতে হবে না, রুমে গিয়ে বিশ্রাম করো। আর এমনিতেই যখনও আসো সবকিছু নিয়ে ব্যস্ত থাকো। মেহমানরা আসে বেড়াতে, আর তুমি এসে নিরাতে লেগে যাও। একথা শুনে আলো বলে, দাদু, আমার আপনাদের সাহায্য করতে ভালো লাগে, তাই করি। এতে কি আপনারা কষ্ট পান? দোলা বলে, তুমি আসলে আমার কষ্ট না, মা শান্তি খুঁজে পায়। চাঁদনি বলে, তুমি আসলে বুবু আমরা তোমার সেবা যত্ন নিতে পারি, আর তুমি বলছো কষ্ট পাই? এটা কেমন কথা হয়েছে? আলো প্রথমে চাঁদনির মাথায় তেল মালিশ করে, তারপর দোলা চাচিকে দেয়। মালিশ শেষ হলে আলো ওখান থেকে চলে যায়। তখন চাঁদনি বানু বলে, ছোট বউ, আলোর সাথে মারুফের বিয়ে দিলে কেমন হয়? দোলা বলে, আম্মা, আপনি তো আমার মনের কথা বলছেন, এ কথা শুনলে বড় ভাবিও খুশি হবে। চাঁদনি বানু বলে, শোনো ছোট বউ, এই কথা এখন কারোকে বলো না। আমি সময় বুঝে বড় বউয়ের সাথে এই বিষয়ে কথা বলবো না। আর এমনিতেই জামিলের মেয়ে এই বাসায় আর 1 সপ্তাহ আছে। ওই মেয়ে গেলেই আমি আমার নাতির সাথে আবার বিয়ে দেব। আমাগো না মারুফের আবার সংসার হবে। আলো কোমলের রুমে এসে শুয়ে শুয়ে ভাবছে, আলো ছোট থেকেই মারুফের বউ হওয়ার স্বপ্ন দেখেছে। একটু বড় হয়ে বুঝতে পারছে আলোর সাথে মারুফের ভাইয়ের বিয়ে দিতে পরিবারের সবাই আগ্রহী। তখন থেকে মারুফ ভাইকে নিজের মনে করেছে, কিন্তু হঠাৎ অন্য কারোর সাথে মারুফ ভাইয়ের বিয়ে হচ্ছে শুনে মানতে পারছিল না। তাই তো মারুফ ভাইয়ের বিয়ের কথা শুনেই নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিল। কিন্তু কিছুদিন আগে বাবার কাছে যখন শুনতে পেরেছে মারুফ ভাই তার বউকে তালাক দিবে, সে থেকেই মনের মধ্যে আবারও পুরনো স্বপ্নগুলো জেগে বসেছে। তাই তো যখন শুনেছে মা ও বাবা ফুপুকে দেখতে যাবে, তখন থেকে এখানে নিয়ে আসতে বারবার অনুরোধ করে। বাবাও রাজি হয়ে গেলেন। আলো বাবা ও মায়ের সাথে এখানে এসে গেল। আলো ফুপুর পরিবারের কষ্টের সময় তাদের সাথে থেকে নিজের জন্য সবার মনে একটু জায়গা তৈরি করতে চায়, কারণ মারুফ ভাই কখনো তার পরিবারের বিপক্ষে যাওয়ার মানুষ না। তার পরিবার আলোকে মেনে নিলে সেও মেনে নিবে। এদিকে জেসিকা তার বান্ধবী জয়াকে নিয়ে রাহুলের সাথে দেখা করতে এসেছে। আজকে রিয়া, পিয়া, রিচি ব্যস্ত ছিল, তাই জেসিকার সাথে আসতে পারেনি। রাহুল ওদের দুজনকে নিয়ে একটা হোটেলে যায়। হোটেলে একটা রুম বুক করে জেসিকা বলে, রাহুল, রুম নিচ্ছ কেন? রাহুল বলে, বেবি, আমার একটা মিটিং আছে, এখানে ক্লায়েন্ট আসবে, তাই রুম বুক করেছি। আমি মিটিং শেষ করে তোমাদের নিয়ে ঘুরতে যাব। বেবি, এখানে কিছুক্ষণ থাকতে কি তোমার সমস্যা হবে? জেসিকা বলে, ওকে, সমস্যা নেই, তুমি কাজ শেষ করো, তারপর না হয় আমরা ঘুরতে যাব। রাহুল একথা শুনে মনে মনে হাসছে। সে তো আজকে জেসিকাকে পেতে আটঘাট বেঁধে নেমেছে। জেসিকা আজকে শুধু জয়াকে নিয়ে এসেছে তা দেখে রাহুল প্ল্যান করছে যে করেই হোক আজকে জেসিকাকে ভোগ করবে। এতদিনের অপেক্ষার ফল সামনে দেখে রাহুলের চোখ দিয়ে জেসিকাকে গিলে খাচ্ছে। এদিকে জেসিকার সে খেয়াল নেই। জেসিকা আর জয়া পাশের রুমে বসে গল্প করছিল। তখন জেসিকাকে রাহুল ডেকে বলে, বেবি, একটু এদিকে আসো তো। জেসিকা রাহুলের ডাকে জয়ের কাছ থেকে উঠে রাহুলের কাছে এসে বলে, কি হয়েছে বেবি? রাহুল জেসিকার রুমের বাইরে এসে জিজ্ঞাসা করার সাথে সাথেই আর অপেক্ষা না করে জয়ার রুম বাইরে থেকে লক করে দিল। জয়া রাহুলকে দরজা বন্ধ করতে দেখে বুঝতে পারে আজকে নিশ্চিত এখানে কোনো অঘটন ঘটে যাবে। এতে জয়ারও বদনাম হবে ভেবে
তাদের বাঁচতে কাউকে ফোন করতে হবে। ফোনের কথা মনে হতে জয়া নিজের ফোন খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। এই রুমে এসেছে তখন তো ফোন হাতেই ছিল, এখন কোথায় গেল? খুঁজতে খুঁজতে বিছানার সাইডে ফোন দেখে তাড়াহুড়া করে ফোন হাতে নিয়ে কল লিস্টে যে জামিল তালুকদারকে ফোন করে, কারণ জয়া মনে করে এই মুহূর্তে আঙ্কেল নিজের মেয়ের বিপদে না এসে পারবে না। প্রথমবার ফোন করে, না পেয়ে আবার ফোন দিল। 4 বারের মাথায় ফোন রিসিভ করেন জামিল তালুকদার। জয়া তাকে বলে রাহুল তাদের হোটেলে নিয়ে এসেছে, তাকে এক রুমে বন্ধ করে রেখেছে, বাইরে জেসিকার চিৎকার শুনতে পাচ্ছেন। জয়া ভয় পাচ্ছে যে রাহুল তাকে বন্ধ করে জেসিকার কোনো ক্ষতি করে দিবে, এটাও বলল। জামিল তালুকদার সব শুনে বলে, যে ইচ্ছা করে নিজের সম্মান নষ্ট করতে গেছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও মরবে কি বাঁচবে তাতে আমার কিছু যায় আসে না। এ কথা বলে ফোন রেখে দিল। জয়ার মাথায় কাজ করছে না, এখন কি করবে? আঙ্কেল আসবে না এখানে, তার কথায় বুঝতে কষ্ট হয়নি। জেসিকা রাহুলকে জয়ার রুমের দরজা বন্ধ করতে দেখে বলে, এই রাহুল, কি করছো? ওকে লক করলে কেন? দরজা খোলো বলছে। এই কথা বলে জেসিকা জয়ার রুমের দরজা খুলতে গেলে রাহুল পেছন থেকে জড়িয়ে ধরে বলে, বেবি, আমরা রোমান্স করব। আমি তোমাকে আদরে আদরে ভরিয়ে দিতে চাই। তা দেখে জয়া লজ্জা পাবে, তাই তো জয়ার রুম লক করেছি। জেসিকা বলে, কি আজব কথা বলছো, খোলো তো দরজা। রাহুল বলে, বেবি প্লিজ, তোমাকে আমি পুরোপুরি ভাবে পেতে চাই। তোমাকে যদি হারিয়ে ফেলি তাহলে আমার কি হবে? তোমাকে দূরে রেখে থাকতে আমার কষ্ট হচ্ছে। একথা বলে রাহুল জেসিকাকে চুমু খেতে গেলে জেসিকা রাহুলকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, রাহুল, এসব কি হচ্ছে? আমি আগে তোমাকে বলেছি আমাদের বিয়ে পরেই তুমি আমাকে পুরোপুরি পাবে, তার আগে না। রাহুল সে কথার পাত্তা না দিয়ে জেসিকাকে নানাভাবে বুঝিয়ে ভাগিয়ে আনতে চেষ্টা করে, কিন্তু জেসিকা কোনোভাবেই রাহুলের ইচ্ছেতে সামিল হতে রাজি না। রাহুল নিজের রাগ আর ধরে রাখতে পারল না, রেগে গিয়ে বলে, শালি, তোরা তো দেমাগ কিসের? মারুফ তোকে যে মজা দিয়েছে আমার কাছে তার থেকে বেশি পাবি। ঢং না করে কাছে আয়। জেসিকা রেগে রাহুলের গালে থাপ্পড় মেরে বলে, ছি রাহুল, তুমি এত চিফ! আর তোমাকে কতবার বলেছি মারুফের সাথে আমার কোনো ফিজিক্যাল রিলেশন হয়নি, তাই কোনো আজে বাজে কথা বলবে না। রাহুল হেসে বলে, আচ্ছা তাই নাকি? তাহলে তো আরে ভালো। একথা বলে রাহুল জেসিকাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বিছানার সাথে চেপে ধরে। জেসিকা জড়াজড়ি করছে নিজেকে ছাড়তে, কিন্তু রাহুলের শক্তির সাথে পারছে না। একটা মেয়ে হয়ে একজন শক্ত সমর্থ পুরুষের সাথে পারবেও না। জেসিকা নিজের বাঁচাতে চিৎকার চেঁচামেচি করছে, রাহুলের হাতে পায়ে ধরে তাকে ছেড়ে দিতে বলছে। রাহুল জেসিকাকে কোনো কথাই শুনছে না, উল্টো রাহুল জেসিকার জামা খুলতে গেলে জেসিকা বাধা দিতে থাকে। তখন রাহুল জেসিকার গালে কয়েকটা থাপ্পড় মেরে জামা একপাশে টেনে ছিঁড়ে ফেলে। জয়া ভেতর থেকে দরজা খুলতে আঘাত করছে, কিন্তু খুলতে পারছে না। জেসিকার চিৎকার শুনে ভয় পাচ্ছে তার প্রিয় বান্ধবী, অবস্থা চিন্তা করে রাহুল জেসিকার জামা ছিঁড়ে ফেলায়। জেসিকা বিছানায় চাদর গায়ে পেঁচিয়ে চিৎকার করছে আর বাঁচাও বলছে। রাহুল জেসিকার অবস্থা দেখে হাসছে আর বলছে, তোমার চিৎকার আমাকে তোমার প্রতি আরো আকর্ষণ করছে। এই কথা বলে রাহুল জেসিকার শরীর থেকে চাদর সরাতে জোরাজুরি করছিল। সে সময় নিজের কাজের মাধ্যমে কারোর মনে আঘাত দিলে মনে রাখতে হবে আপনাকেও আঘাত পেতে হবে। আজকে তুমি অথবা আমি একজনকে কষ্ট দিয়ে শান্তি খুঁজেছি, মনে রেখো হয়তো তার থেকে বেশি কষ্ট তোমার আমার জন্য অপেক্ষা করছে। তাই তো নিজের ভালোর জন্যই অন্যকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে। রাহুল জেসিকার অবস্থা দেখে হাসছে আর বলছে, ও বেবি, তোমার চিৎকার আমাকে তোমার প্রতি আরো আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। বিশ্বাস করো জান, এ পর্যন্ত যত মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন সম্পর্ক করেছি তাদের দেখে কখনো এমন ফিলিংস আসেনি। তোমার ফিগার আমাকে উত্তেজনায় পাগল করে দিচ্ছে। কাছে এসো বেবি। ও বেবি, এসো তো। এসব বলতে বলতে
রাহুল জেসিকার শরীর থেকে চাদর সরাতে জোরাজোরি করছিল। সে সময় জোরে খট করে রুমের দরজা খোলার শব্দ। সেই শব্দ শুনে দরজার দিকে তাকিয়ে জেসিকা যেন আশার আলো খুঁজে পেল। নিজের মনে শক্তি জুগিয়ে রাহুলকে জোরে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে ফেলে দেয়। ঝটপট গায়ে চাদর ভালো করে জড়িয়ে দরজার দিকে দৌড়ে যায়। সে সময় দরজা খুলে দুজন মহিলা স্টাফ রুমে প্রবেশ করে। জেসিকা তাদের দেখে কান্না করতে করতে, প্লিজ আমাকে বাঁচান, হেল্প মি, ওর হাত থেকে প্লিজ আমায় বাঁচান। এই কথা বলে তাদের পায়ের কাছে বসে পড়ে। মহিলা স্টাফগুলো জেসিকাকে বলল, ম্যাম আপনি উঠুন, আর প্লিজ ম্যাম আপনি একটু শান্ত হন, আপনার কিচ্ছু হবে না। রাহুল স্টাফদের দেখে রেগে বলল, এই আপনারা কি চান? এখান থেকে যান তো, আমাদের ডিস্টার্ব করবেন না। এটা আমাদের নিজেদের ম্যাটার, তাই অযথা নাক গলাতে আসবেন না। বাইরে যান। সরি স্যার, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার হলে ম্যাম আমাদের কাছে হেল্প চাচ্ছেন কেন? এই কথা শুনে রাহুল ক্ষেপে বলল, সাধারণ স্টাফ হয়ে আমাদের অন্তরঙ্গ মুহূর্তে বিরক্ত করার অভিযোগে আপনাদের বিরুদ্ধে কমপ্লেন করব ম্যানেজারের কাছে। মেয়ে দুটো এই কথা শুনে বলে, স্যার খুশি হবে, আমরা কারো হেল্প করতেছি শুনলে। এই কথা বলে জেসিকাকে নিয়ে বাহিরে চলে গেল। জেসিকা ভয় তখনও কাঁপছে। এত ভয় পেয়েছে জয়া যে রুমের ভেতরে আছে তাও ভুলে গেছে। জেসিকা বাইরে এসে মহিলাগুলোর কাছে পড়ার জন্য কিছু দিতে অনুরোধ করছে। ওনারা বলে, ম্যাম আমাদের কাছে তো নতুন জামা কাপড় নেই, আমাদের বাসায় পরার 2 সেট জামা কাপড় স্টোর রুমে রাখা থাকে, যেগুলো পরে আমরা বাসায় যাই। এক্সট্রা 1 সেট রেখে দেয় প্রয়োজনের জন্য, সেটাও ব্যবহৃত। ও সেই কাপড়ে ন্যাপকিন দিয়ে রাখতে গন্ধ হয়ে গেছে, তা তো আর আপনি গায়ে দিতে পারবেন না। জেসিকা কাঁপা কাঁপা গলায় বলে, বোন সমস্যা নেই, তার থেকে একটি ড্রেস দিন। আমি এভাবে যে বাড়িতে যেতে পারবো না, দরকার হলে আমি কাল সকালে এসে আপনার ড্রেস দিয়ে যাব। যে মানুষ কখনো ব্র্যান্ড ছাড়া পোশাক পরতো না, নতুন জামা কাপড় 4-5 বার ব্যবহার করে পুরাতন হয়ে গেছে বলে ফেলে দিত, কখনো কারো ব্যবহৃত পোশাক পরিধান তো দূরের কথা, নিজের পোশাক বান্ধবী বা কাজিনরা পরলে তা ময়লার ঝুড়িতে জায়গা হতো, সে মেয়ে কিনা নিজের ইজ্জত ঢাকতে কারোর পুরাতন পোশাকের জন্য অনুরোধ করছে। এটাও একটা দেখার বিষয় বটে। এদিকে জেসিকা রাহুলের রুম থেকে বের হলে তাড়াহুড়ো করে দুজন লোক রুমে ঢুকে যায়। এদের মধ্যে একজন রাহুল ভালো করে চেনে, কিন্তু আরেকটাকে চিনতে পারছে না। তারা রুমে ঢুকে রাহুলকে মারতে শুরু করে। রাহুল তাদের ফিরাতে চেষ্টা করতেও পারছে না। তাই রাহুল বলল, আঙ্কেল আপনি আমাকে অযথা মারছেন কেন? আপনার মেয়ে তো স্বেচ্ছায় আমার সাথে রুম রেটের জন্য এসেছিল। মারুফের সামনে মেয়ের কুকর্মের কথা শুনে জামিল তালুকদার লজ্জায় রাহুলকে ছেড়ে দিল। কিন্তু একথা শুনে মারুফ খেপে গিয়ে রাহুলের মুখে খুশি মেরে বলে, আমার বউ স্বেচ্ছায় তোর সাথে রুম রেটে আসলে নিশ্চয়ই চিৎকার চেঁচামেচি করতো না। তোর সাহস কি করে মিথ্যা বলা? আরে ওর চিৎকার শুনে যে কেউ বলতে পারবে তুই ওর সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিস। জানোয়ার, আমার বউকে চল সাহস হয় কিভাবে তোর? তোকে তো আজকে জন্মের মতো শিক্ষা দিয়ে দেবো, যাদের কোনো মেয়ের ক্ষতি করতে না পারিস। মারুফ রাগে লাল হয়ে গেছে, রাহুলকে মারছে আর জামিল তালুকদারকে বলছে, আঙ্কেল আমি এদিকে দেখছি, যে আপনাকে ফোন করেছিল দেখেন সে কোথায় আছে, কারণ জেসিকাকে তো একা বাইরে নিয়ে গেছে, ওনাকে খুঁজে দেখুন তো। এ কথা শুনে জামিল তালুকদার আশেপাশে তাকিয়ে খুঁজতে শুরু করে। সামনের রুমের দিকে তাকিয়ে দেখে দুটো রুমের মধ্যে একটি বাইরে থেকে বন্ধ করায় দেখা যাচ্ছে। সেই রুমের কাছে যে দরজা খুলে দিল। জয়া এতক্ষণ দরজার কাছে বসে কান্নাকাটি করছিল। হঠাৎ দরজা খুলে যাওয়ায় বাইরে তাকিয়ে দেখে জেসিকার বাবা দাঁড়িয়ে আছে। তাকে দেখে জয়া আরো জোরে জোরে কাঁদতে থাকে। জামিল তালুকদার জয়াকে সান্ত্বনা দেয় এবং বলে, চিন্তার কিছু নেই, তারা এসে পড়েছে। জয়া বাইরে এসে দেখতে পেল একটা ছেলে রাহুলকে উত্তম মধ্যম দিচ্ছে। জয়া অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে আছে। তা দেখে জামিল তালুকদার বলেন, এটা জেসিকার হাজবেন্ড। জয়া মারুফকে দেখে মুগ্ধ হয়ে গেছে। সে ভেবেই পেল না কি কারণে তার বান্ধবী দিনের পর দিন এই লোকটার সাথে খারাপ আচরণ করছে। এমন ছেলেকে তো সব মেয়েরাই হাজবেন্ড হিসেবে পেতে চায়।
মারুফের কোন দিকে নজর নেই, সে তো রাহুলকে উত্তম মধ্যম দিতে ব্যস্ত। শুধু যে দিচ্ছে তা ঠিক নয়, কম বেশি খাচ্ছেও। তবে এবার মারুফ রাহুলের মেইন পার্টে লাথি দিল। রাহুল তাতে ব্যথায় চিৎকার করে কাতরাচ্ছে, তা দেখে জামিল মারুফকে রাহুলের কাছ থেকে সরিয়ে নেয়। জামিল তালুকদার মারুফ ও জয়াকে নিয়ে হোটেল রুম থেকে বাহিরে আসে। আসার পরে একজন স্টাফকে দিয়ে রাহুলকে হসপিটালে পাঠান। উকিল সাহেব চাইনি এগুলো নিয়ে পরে ঝামেলা হোক, তাই এখান থেকে রাহুলের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে। এই ঘটনার পরে কোনো সমস্যা হলে বা দরকার হলে সেই প্রমাণ ব্যবহার করতে পারবে। মারুফ বাইরে এসে জামিল তালুকদারকে বলে, আঙ্কেল, জেসিকাকে নিয়ে আপনাদের বাসায় যান, আমি দোকানে যাবো, দেরি হয়ে গেছে আমার। যাওয়ার সময় ওনাকে গাড়িতে তুলে দিয়েন। জামিল তালুকদার বলেন, মারুফ, এমন মেয়ে আমার বাসায় কোনো জায়গা নেই। মারুফ বলে, সবসময় রাগ করলেই সমস্যার সমাধান হয় না, আপনাকে এটা ভালো করে বুঝতে হবে। তাছাড়া এই বেশে জেসিকা আমাদের বাসায় গেলে সবাই খারাপ বলবে, আর আশেপাশে মানুষজন দেখলেও চরিত্র নিয়ে বাজে বাজে কথা বলবে। তাতে নিশ্চয়ই আপনারও আমার সম্মান কমবে, ছাড়া পারবে না। একটু বুঝতে চেষ্টা করুন। জামিল মারুফের কথা শুনে জেসিকার খোঁজে ম্যানেজারের কাছে গেলে জানতে পারে কিছুক্ষণ আগেই জেসিকা এখান থেকে চলে যায়। তারা আটকাতে চেষ্টা করেছে কিন্তু কোনো লাভ হয়নি। একথা শুনে ওরা বুঝতে পারছে জেসিকা বাসায় চলে গেছে। এখন দেখার বিষয় জেসিকা কোন বাসায় গেল। জয়াকে ট্যাক্সিতে তুলে দিয়ে উকিল সাহেব ও মারুফ যায়, যার নিজের কাজে চলে যায়। উকিল সাহেব গাড়িতে বসে ভাবছে, আরেকটু দেরি হলে হয়তো আমার মেয়েকে জানোয়ারটা থেকে বাঁচাতে পারতাম না। উকিল সাহেব তখন জয়ার ফোন পেয়েছে। সে সময় মারুফ তার সামনেই বসেছিল। ওদের তালাকের কাগজ রেডি, সেটা শুধু সাইন করা বাকি আছে, তা বলতে বলেছিল। জামিলের ফোনে কথা শুনে মারুফ বুঝতে পারছিল কোনো বড় ঝামেলা হয়েছে। ঝামেলা বেশি কিনা তা ভাবতে জিজ্ঞাসা করলে জামিল তালুকদার মারুফকে জয়ের কাছে শোনা কথাগুলো বলেন। সব শুনে মারুফ দেরি না করে তাকে জেসিকার কাছে যেতে বলে। জামিল তালুকদার মারুফকে পরীক্ষা করতে জেসিকার বিষয়ে তার আগ্রহ নেই, তাই সে ওখানে যেতে অস্বীকার করেন। তখন মারুফ রেগে বলে, যখন মেয়েকে শাসনের দরকার ছিল তখন তো লাই দিয়ে মাথায় তুলেছেন, আর এখন আপনার উচিত মেয়েকে বাঁচানো, তা না করে উল্টে রাগ হয়ে ওর ক্ষতি হতে এখানে বসে বসে তাকে সাহায্য করছেন। হ্যাঁ, এত কিছু শুনেও জামিল তালুকদার কোনো প্রতিক্রিয়া না দেখে মারুফ দাঁড়িয়ে বলে, আপনি বসে থাকেন এখানে, আমি তো বসে বসে আমার বাড়ির বউয়ের সম্মান নষ্ট হতে দিতে পারবো না, তাই আমি যাচ্ছি ওকে রক্ষা করতে। একথা বলে মারুফ যেতে নিলে জেসিকার বাবাও মারুফের পিছনে পিছনে আসে। আর মারুফের কথা মতোই ম্যানেজারকে হুমকি ধামকি দিয়ে দুজন মহিলা স্টাফকে এক্সট্রা চাবি দিয়ে জেসিকাকে বাঁচাতে পাঠায় ওই রুমে। মারুফের কথা হচ্ছে, জেসিকা কি অবস্থায় আছে তা জানি না, আমাদের ওর সামনে না যাওয়াই আপাতত এই পরিস্থিতিতে ভালো মনে হচ্ছে। উকিল সাহেব এটা ভেবে অবাক হয়েছেন, ওরকম মুহূর্তেও জেসিকাকে তাদের সামনে লজ্জায় ফেলতে চায়নি। গাড়ির হঠাৎ ঝাঁকুনিতে জামিল তালুকদার ভাবনা থেকে বাইরে আসলেন। সে বিড়বিড় করে বলল, মারুফ, আমি দেখতে চেয়েছিলাম আমার মেয়ের এত অপরাধের পরে তুমি তাকে বাঁচাতে গিয়ে আসো কিনা। তুমি শুধু এগিয়ে আসোনি, জেসিকাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছো। আজকে তোমার আচরণ থেকে আমি মুগ্ধ হয়ে গেলাম। আফসোস শুধু একটাই, আমার মেয়ে কি হারাচ্ছে তা সে এই মুহূর্তে বুঝতে পারছে না। যখন বুঝতে পারবে তখন না দেরি হয়ে যায়। মারুফ দোকানে এসে শান্তিতে বসে থাকতে পারছে না। এই মেয়ের বেপর্দায় চলাফেরা মারুফের মোটেও পছন্দ ছিল না। বিয়ের পর তাকে কয়েকবার বলেছিল, ভদ্র বাড়ির বউ বা মেয়েরা ওড়না ছাড়া এমন পোশাক কখনো পরে না যাতে মানুষের চোখ দিয়ে গিলে খাবে, এবং সময় অসময় বাইরে যায় না। কিন্তু এসব বলতে জেসিকা মারুফকে নিজের নজর আগে ঠিক করতে বলেছে। এমনকি মারুফের কথাই নাকি বোঝা যায় তার চরিত্রের ঠিক না। মারুফকে সেদিন আরও একটি কথা বলেছে, এও বলেছে যে সে নিজের রক্ষা নিজেই করতে জানে, তাই মারুফ বা অন্য কেউ তার কাছে আসলেও হাত পা ভেঙে দেবে। মারুফ বিড়বিড় করে বলছে, এত যদি সাহস ছিল তো আজকে নিজেকে বাজারে চিৎকার চেঁচামেচি করছিলে কেন? হ্যাঁ, মুখে শুধু বড় বড় কথা ছাড়া আর কিছুই জানে দেবে। জেসিকার চিৎকার শুনে মারুফের তখন অস্থির লাগছিল মনে হচ্ছিল। সবকিছু ধ্বংস করতে, কিন্তু কেন? যার সাথে কোনো হৃদয়ের সম্পর্ক নেই তার কষ্টে আমার কষ্ট হচ্ছে কেন? আমার কেন রাহুলকে খুন করতে ইচ্ছে করছে? আচ্ছা, একজন মেয়ের বিশ্বাস নিয়ে কিভাবে এমন আচরণ করতে পারে? হ্যাঁ, না,
এসব ভাবতে ভাবতে মনে হয় পাগলই হয়ে যাব। এদিকে ওখানে থেকে জেসিকা মারুফের বাসায় এসেছে। সে সময় বাসার কেউ ওকে এই অবস্থায় দেখতে পায়নি। জেসিকা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে পানির নিচে হাঁটু গেড়ে বসে কান্না করতে থাকে এবং নিজের শরীরে আঘাত করছে। রাহুলের ছোঁয়া যেসব জায়গায় পড়েছে সেসব জায়গা ঘষতে ঘষতে লাল করে ফেলেছে। কতক্ষণ ওভাবে বসেছিল তার ঠিক নেই। ওয়াশরুম থেকে ভেজা কাপড়ে বের হয়ে রুমে এসে দেখে রুম অন্ধকার হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে অনেক রাত হয়েছে। জেসিকা জামা কাপড় পাল্টে বিছানায় হাঁটু গেড়ে মাথা গুজে বসে রয়েছে। ওর কাছে সব অসহ্য লাগছে। যাকে মন প্রাণ দিয়ে এতদিন ভালোবেসেছে, আজকে সেই কিনা ওকে ধর্ষণ করতে যাচ্ছিল। এমন চরিত্রের মানুষকে কিভাবে ভালোবেসেছে সেটা ভাবতেই পারছে না। আজকে ওই মহিলাগুলো না এলে তার মৃত্যু ছাড়া কোনো উপায় থাকতো না। এসব চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়লো সে তো রাহুলের সাথে দেখা। আজকের মহিলাগুলো না এলে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় থাকতো না। এসব চিন্তা করতে করতে হঠাৎ জেসিকার মনে পড়লো সে তো রাহুলের সাথে দেখা করতে জয়াকে নিয়ে গিয়েছিল, কিন্তু আতঙ্ক ও ভয়ে তখন ওর কথা ভুলে ওকে ওখানেই রেখে চলে এসেছে। না জানি মেয়েটা কি অবস্থায় আছে। আমি স্বার্থপরের মতো শুধু নিজেকে বাঁচিয়ে চলে এসেছি, আর আমার সাথে নিয়ে যাওয়াতে জয়াকে বিপদে পড়তে হলো। আমার এখনই জয়াকে ফোন করে খোঁজ নিয়ে জানতে হবে যে ও বাসায় এসেছে কিনা। এসব ভাবতে ভাবতে জেসিকা ফোন খুঁজতে লাগলো। ফোন খুঁজতে যেয়ে মনে পড়লো হোটেল রুমে মোবাইল সেট ফেলে এসেছে। এখন কিভাবে জয়ার সম্পর্কে জানতে পারবে তা ভাবতেই খেয়াল আসে ওর। আরেকটি সেট আছে যেটি বেশিরভাগ সময় বাসায় রেখে বাইরে যায়। আজকেও তো রেখেই গিয়েছি। সেটা খুঁজতে হবে ভেবেই রুমের আশেপাশে চোখ বোলাতে লাগলো। রুমে অন্ধকার হওয়াতে তেমন করে কিছুই দেখতে পারছিল না, তাই অন্ধকারের মধ্যেই লাইটের সুইচ খুঁজে লাইট জ্বালিয়ে মোবাইল খুঁজতে শুরু করে। খুঁজতে যে ড্রেসিং টেবিলে চোখ গেল। এক কোণায় মোবাইল দেখি তাড়াহুড়া করে সেখান থেকে মোবাইল হাতে নিয়ে জয়াকে কল করে। প্রথমবার জয়া ফোন না ধরায় জেসিকা প্রচন্ড ভয় পেতে শুরু করে। মেয়েটা তার জন্য হয়তো চরম বিপদে আছে এসব চিন্তা ভাবনা করছে। জেসিকা ভাবলো আরেকবার ট্রাই করে ওকে না পেলে হোটেলে গিয়ে দেখবে ওকে পায় কিনা। তা ভেবে জেসিকা আবারও ফোন করে জয়াকে। জয়া দ্বিতীয়বারে ফোন রিসিভ করে। জয়ার মুখে হ্যালো শুনেই তাতেই জেসিকার মনে হলো জীবন ফিরে পেয়েছে। জয়ার আওয়াজ শুনে তাকে জিজ্ঞাসা করলো ঠিক আছে কিনা। জয়া জেসিকাকে বলে, আমি ঠিক আছি, কিন্তু যা হচ্ছিল তাতে ঠিক নাও থাকতে পারতাম। তুই আমার বান্ধবী হয়ে আমাকে কিভাবে রেখে আসতে পারিস? যেখানে হোটেলে আমি গিয়েছি একমাত্র তোর কারণে। এইভাবেই আমাকে ফেলে এসে কি আমাদের এতদিনের বন্ধুত্বের পরিচয় দিলি? জেসিকা জয়াকে বলে, আসলে রাহুলের আক্রমণে আমি প্রচন্ড আতঙ্ক ভয়ে দিশাহারা হয়ে গিয়েছিলাম। তাই তো আমার দ্বারা এমন ভুল হয়েছে। আমাকে মাফ করে দে প্লিজ। জয়া ফোনের আওয়াজে বুঝতে পারছে জেসিকা মনে কি অবস্থা। তার বান্ধবী যে মনে প্রচন্ড ধরনের আঘাত পেয়েছে এবং জেসিকা নিজের বিশ্বাস ভাঙা হওয়ায় পরেও ঠিক থাকবে কিনা এসব ভেবে জয়া জেসিকাকে বলে, তোকে শক্ত হতে হবে। অনেক সময় বিপদের সম্মুখীন হলেই প্রকৃত অর্থে মানুষ চেনা যায়। তোর কপাল এতই ভালো যে এমন একজন মানুষকে পেয়ে। এর মধ্যে জয়ার কথা শেষ করতে না দিয়েই জেসিকা জয়াকে বলল, জয়া আমার এখন কোনো কথা বলতে ভালো লাগছে না রে। ভালো থাকিস, কিছু মনে করিস না, পরে কথা হবে। এখন রাখছি। জয়া মনে মনে বলল, জেসিকা তুই আমার পুরো কথাটা না শুনেই ফোন রেখে দিল। তুই কি ভেবেছিলি আমি রাহুলের কথা বলতে চাচ্ছি তোকে? কিন্তু না রে, সে কথা আমি বলতে চাইনি। আমি তো বলতে চেয়েছি মারুফ ভাইয়ের কথা। বান্ধবী, তোর জানা উচিত যে তোর ইজ্জত, তোর সম্মান তোর স্বামী বাঁচিয়েছে, কিন্তু ও তো আমার কথা না শুনেই ফোন রেখে দিল। জয়া বিড়বিড় করে বলছে, এখন তোকে এই বিষয়ে বলতে পারিনি তাতে কি হয়েছে? তোকে পরে অবশ্যই মারুফ ভাই সম্পর্কে বলবো। একটা কথা জানিস জেসিকা, তুই কাজ ভেবে হীরাকে অবহেলায় অনাদর করছিস, আর কাজকে হিরে ভেবে মাথার আসন গেড়ে বসতে দিয়েছিল। এদিকে কথা শেষ হতেই জেসিকা বিছানার উপর ফোন ছুঁড়ে মারল, তারপর হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ল। জেসিকার চোখে ভেসে আসে একে একে রাহুলের সাথে কাটানো অনেক মুহূর্ত, ঘুরতে যাওয়া, একসাথে ক্যান্ডেল লাইট ডিনার করা, আরো কত স্মৃতি এসে হানা দিচ্ছে।
জেসিকা যা থেকে দূরে থাকতে চাচ্ছে তাই চোখের সামনে ভেসে আসছে জেসিকার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। সে কিভাবে এমন একজন চরিত্রহীন লম্পট ছেলের স্মৃতি মনে জায়গা দিতে পারে। আজকে থেকে রাহুলের জন্য এই মনে ঘৃণা ছাড়া কিছুই জায়গা দখল করতে পারবে না। জেসিকা ভেবে পাচ্ছে না রাহুলের মতো জঘন্য একজন মানুষের প্রেমে অন্ধ হয়ে কিভাবে নিজের বাবা ও মায়ের সাথে খারাপ আচরণ করেছে। যে বাবা ছোট থেকে আজ পর্যন্ত কখনো ওর কোনো চাওয়া অপূর্ণ রাখেনি, সেই বাবার সাথে দিনের পর দিন বেয়াদবি করেছে, মায়ের কথায় পাত্তা দেয়নি। জেসিকা এখন সেসব মনে হলে বাঁচতে ইচ্ছে করে না, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। বুকের ভেতরে মনে হচ্ছে তুষের আগুন জ্বলে, সব ছারখার হয়ে যাচ্ছে। মনে চাচ্ছে রাহুলকে সেই আগুনে ঝলসে দিতে। ওর নিজের ওপর এতদিন একটা আত্মবিশ্বাস ছিল যে রাহুল ওর জীবনে থাকলে কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু সে রাহুলের হাতে বর্বরতার শিকার হতে যেত যদি সেই মুহূর্তে ওনারা না এসে বাঁচাতো। এইসব ভেবে জেসিকার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অন্যদিকে মারুফ বাসায় এসেছে অনেকক্ষণ হলো, মায়ের সাথে দেখা করে রুমে ঢুকে বসে আছে। মারুফ দোকানে বসে কোমলের কাছে ফোন করে জেনেছিল জেসিকা বাসায় আছে কিনা। বাসায় আসে শুনে একটু স্বস্তি পায়, নাহলে তো দোকানে তার মন টেকা দায় হয়ে পড়েছিল। অন্যদিনের তুলনায় আজকে বেশি সময় বাজারে মন বসাতে পারছিল না, তাই তো আজকে একটু তাড়াতাড়ি দোকান থেকে বাসায় ফিরে এসেছে। মারুফ বাসায় আসার পরপরই কোমলের সাথে দেখা হয়। কোমল তার ভাইকে বলেছে, জেসিকা আজকে রুম থেকে বাহিরে আসেনি বা কারোর সাথে খারাপ ব্যবহারও করেনি। আর আজকে নাকি জেসিকার রুমে কোনো শব্দ পাওয়া যায়নি। যেখানে ভাবি বাইরে থেকে এসে সবার সাথে চেঁচামেচি করে, নিজের রুমে বসে সাউন্ড দিয়ে গান শুনে, সে মানুষ আজকে অনেক শান্ত হয়ে বসে আছে। এসব শুনে মারুফ ওর বোনকে বলেছে, জেসিকা যেমন ইচ্ছে তেমন থাকুক। কিছুদিন পর তো জেসিকা মারুফ নামের এই ঝামেলা থেকে মুক্তি পাবে। এটা শুনে কোমল মন খারাপ করে চলে আসে নিজের রুমে। কোমল চায় না তার ভাইয়ের নিয়ে কেউ বাজে কথা বলুক, কিন্তু ভাইয়ের তালাক হলে মানুষের মুখের কথায় বান দিয়ে ভাইকে আঘাত করবে। কোমল মনে মনে ভাবে, জেসিকা ভাবি একটু ভালো হলেই তো ছাড়াছাড়ি হতো না, তাহলে আর কোনো সমস্যাই হতো না। কোমলের সাথে কথা বলার পর থেকে মারুফ রুমে বসে ভাবছে, জেসিকা যেহেতু রাহুলকে ভালোবাসে এবং সারা রাত মোবাইলে কথা বলতে শুনেছে, আবার কখনো কখনো জেসিকা রাহুলকে মোবাইলে চুমু দিতেও দ্বিধাবোধ করতো না, তাহলে মনে হয় তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক আছে। কিন্তু আজকে নিজেকে বাঁচাতে ছটফট করতে দেখে মারুফের ভাবনার ভুল বুঝতে পারছে। মারুফ এতদিন ভেবেছিল জেসিকার সাথে তার প্রেমিকের ঘনিষ্ঠ অনৈতিক সম্পর্ক রয়েছে। তা যে ভুল সেটা জেসিকার চিৎকার শুনে বুঝতে পারছে। তার স্ত্রীর প্রতি এই সাধারণ ধারণা করেই মনে মনে ঘৃণা করত, কিন্তু ধারণা করা যে কত বড় ভুল ছিল তা এখন বুঝতে পারছে। হয়তো আগে বুঝতে পারলে জেসিকার প্রতি আরেকটু খেয়াল রাখতে পারত, কিন্তু এখন আর কিছু ভেবে লাভ নেই। আজকে তো মারুফের আরেকটু দেরি হলেই তার বাড়ির সম্মান ধুলায় মিশে যেত, আর জেসিকার জীবন অন্ধকারে তলিয়ে যেত। মেয়েটা এতটা বেপরোয়া কেন? নিজের ভালো মন্দ বুঝতেই চেষ্টা করে না, জেদের বসে নিজের ক্ষতি করতে দ্বিধাবোধ করে না। মেয়েটা এমন এলোমেলো কাজ করি তো জীবনটাকে কঠিন করে তুলেছে। ওর ইচ্ছে বা সামান্য চেষ্টা থাকলেও হৃদয়ের সাথে আমার হৃদয়ের বন্ধন থাকার কথা ছিল, কিন্তু সে নিজের দোষে আমার হৃদয়ের আশেপাশে কোথাও নেই। জেসিকার জায়গায় সেখানেই আছে, কিন্তু কিছু হাহাকার, না ভুল বললাম, হাহাকার করবো কেন? আমার যা পাওনার কথা ছিল হয়তো আল্লাহ আমাকে সেটা বা তার চেয়ে দ্বিগুণ দিচ্ছেন। জেসিকাকে ভেবে সারা রাত পার করলেও কোনো লাভ হবে না। না, আর এসব কিছু আমি ভাবতে চাই না। যার সাথে আর মাত্র 1 সপ্তাহ কাগজের সম্পর্ক আছে তাকে নিয়ে চিন্তা করা একদমই বৃথা। মারুফের এসব ভাবনার মধ্যেই রুমে কেউ নক করলো। নক শুনে মারুফ বলল, কে? আলো ভিতরে ঢুকে বলে, আমি ভাইয়া। মারুফ আমতা আমতা করে বলল, কিছু বলতে এসেছো নাকি? জি ভাইয়া, আপনি এসেছেন কখন? এখনো কিছু খেলেন না, তাই ফুপু আমাকে পাঠালো আপনাকে খাবারের জন্য ডেকে নিতে। মারুফের অস্বস্তি হচ্ছে আলো তার রুমে আসায়। মারুফ চায় না তার কোনো কাজে বা সামান্য কোনো বিষয়েও আলো ওর প্রতি দুর্বল হোক। আলোর এ বাড়িতে আসা এবং তার পরিবারের ও দাদুর প্রতি আলোর ব্যবহারেই মারুফের বুঝতে অসুবিধা হচ্ছে না। আলোর মনের কথা, আলো এখনো এই বাড়ির বউ হতে চায়, কিন্তু মারুফ এবার বিয়ে নিয়ে কিছু ভাবতে চাচ্ছে না।
আগে জেসিকার ঝামেলা শেষ করে তারপর দরকার হলে এসে বিয়ের বিষয় পরে দেখা যাবে। এসব চিন্তাভাবনা করে মারুফ বলে, আলো তুমি নিজের কাজে যাও, আমি পরে আসছি। এটা শুনে আলো বলে, আপনি খাবেন না? আলোর কথা শুনে মারুফ বলল, আমার ক্ষুধা লাগেনি, যদি পরে আমার ক্ষুধা লাগে তাহলে না হয় তখন কোমলেই খাবার দিতে পারবে, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। আলোর মনটা খারাপ হয়ে গেল। মারুফ ভাই কি এখনো ওর মন বুঝতে পারবে না? সে মানুষটিকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু মারুফ ভাইয়ের চোখে আজ পর্যন্ত তার প্রতি সামান্য দুর্বলতা দেখেনি। উল্টো তার থেকেও অপরিচিত মেহমানদের প্রতি মারুফের এর চেয়ে বেশি নজর থাকে। মারুফের অবহেলা দেখে আলো মন খারাপ করে মারুফের রুম থেকে বের হয়ে আসে। আজ 2 দিন হয়েছে জেসিকা ঘর থেকে বের হয় না, সারাদিন ঘরের ভিতরে বসে থাকে। তার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা মনে করে, খাওয়া দাওয়া ভুলে কাঁদতে থাকে। জেসিকার রুমের ভেতরে খাবার দিয়ে গেলেও ঠিকমতো খাওয়া দাওয়া করে না। কাজের মেয়েটা প্রতিবেলা খাবার দিতে এসে প্লেটে খাবার পড়ে থাকতে দেখে বলে, ভাবি, ভাইজান কিন্তু খাওয়ার নষ্ট করা একদম পছন্দ করে না। এইগুলা দেখলে আপনার উপরে ক্ষেপে যাবে। বুয়া এই কথা বলে রুম থেকে চলে গেল। জেসিকা মনে মনে ভাবছে, যার পছন্দ অপছন্দ আমার জানার কথা ছিল, আমি তার কোনো কিছুর দিকেও ফিরে তাকাইনি। আর যার জন্য পাগল ছিলাম, সে আমার জীবনের বড় সর্বনাশ করতে চেয়েছে। আমার এই জীবনে করা ভুলের সংখ্যা গুণেও শেষ করা যাবে না। সবচেয়ে বড় ভুল বা অন্যায় হচ্ছে মারুফের পরিবার ও মারুফকে কষ্ট দেওয়া। সবাইকে কত বাজে কথা বলেছি, তবুও মারুফ আমার সাথে তেমন খারাপ আচরণ করেনি। কোমলকে মারার জন্য শুধু আমার গায়ে হাত তুলেছে। আমি ওকে চরিত্রহীন লম্পট বলেছি, কিন্তু তারপরেও সে কখনো আমার দিকে খারাপ দৃষ্টি দেয়নি। এত কিছুর পরেও আমার সব অপরাধ সহ্য করেছে। বাবা হয়তো ঠিক বলে, আমার ভিতরের মনটা পচে গেছে, তাই আমি মারুফকে দেখে চিনতে পারিনি। তবে এখন আমি মারুফকে চিনতে চাইও না, কারণ ওকে আমার মতো খারাপ মেয়ের থেকে মুক্তি দিতে হবে। তাই তো শেষ মুহূর্তে সম্পর্কে মায়ার বাঁধনে জড়াতে চাই না। এই কাজের জন্য হয়তো বাবা কখনো আমাকে মাফ করবে না, তারপরেও আমার জন্য ভালো কারো জীবন তো নষ্ট হতে দিতে পারি না। এটা ভাবতেই শান্তি লাগতেছে। আমি চলে গেলে নিশ্চয়ই মারুফের জীবনে ভালো জীবন সঙ্গী আসবে। আমার কাছে যা পাওয়া হয়নি তার কাছে তো পাবে। ওই ঘটনার পর থেকে জেসিকা হতাশায় ভুগছে। ওর কাছে এখন নিজের জীবন তুচ্ছ মনে হচ্ছে। নিজের মনের মধ্যে সারাক্ষণ নানা প্রশ্ন ঘুরপাক করতে থাকে। সে কি পারবে তার এই হতাশগ্রস্ত আধার জীবনের থেকে আশার আলো খুঁজে বের করতে? এমন আলো যে তার জীবনকে বদলে দিতে পারে, যে হৃদয়ের আশেপাশেও তার জন্য সামান্য জায়গা নেই, সেখানে জায়গা করে হৃদয়ের বন্ধনে নিজেকে আবদ্ধ করতে। জেসিকা নিজেকেই যে মরুভূমি তৈরি করেছে, পারবে কি সেখানে পানি দিয়ে জীবনের সজীবতা ফিরিয়ে আনতে? নিজের মনের ভিতরে খারাপ অস্তিত্বকে বিলীন করে পারবে কি সেখানে এক নতুন জেসিকা তৈরি করতে, যে কিনা একজন ভালো মেয়ে, শ্বশুর বাড়ির যোগ্য বউ এবং স্বামীর যোগ্য স্ত্রী হবে? ছোট এই জীবনে যে প্রশ্নের পাহাড় তৈরি করেছে, পারবে কি সময় থাকতে সব উত্তর খুঁজে নিতে? দুজনের আলাদা হয়ে যাওয়া থেকে পারবে কি একসাথে বাঁধতে? সামনে দুজনের জীবন পারবে কি একসাথে বাঁধতে? সেদিনের ওই ঘটনার পরে জেসিকা নিজেকে অনেকটা বদলে ফেলেছে। জেসিকা ভালো মতো বুঝতে পারছে তার দোষের কারণে একজন নারীর জীবনে সবচেয়ে বড় সম্বল হচ্ছে ইজ্জত, তাই হারাতে বসেছিল। এই যাত্রায় আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। উচ্ছৃঙ্খল চলাফেরা জীবনে কখনো খারাপ ছাড়া ভালো কিছু বয়ে আনে না। মারুফ তাকে কয়েকবার সাবধান করেছিল, কিন্তু সে তখন বুঝতে পারেনি, কিছু বুঝতে চেষ্টাও করেনি। নিজের বেপরোয়া চলাফেরা সর্বনাশের কারণ হচ্ছিল। এখন ভেবে এখন বাইরে যেতে ইচ্ছা করে না। জেসিকা সারাদিন বাসায় নিজের রুমে থেকেও কেউ বুঝতে পারবে না ভিতরে আছে কিনা। আগের মতো করে তার রুমের থেকে মিউজিকের শব্দও আজকাল শোনে না। জেসিকা খুব প্রয়োজন ছাড়া রুম থেকে তেমন একটা বের হয় না। রুমের থেকে বাইরে আসা বলতে নিজের রুমের দরজায় বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। আর তবে আগে রুমে থাকলে দরজা লক করতে ভেতর থেকে, এখন রুমে থাকে ঠিক, কিন্তু আগের মতো রুমের দরজা লক করেও রাখে না। জেসিকা আশায় বসে থাকে তার রুমের কোমল, ঝর্ণা বা মারুফ কেউ তো আসবে, যাদের সাথে একটু কথা বলতে পারবে।
কিন্তু না, কেউ আসে না। আর তার কৃতকর্মের জন্য সেও লজ্জায় সবার কাছে যেতে পারে না। জেসিকা এই কয়দিন ধরে পরিবারের সদস্যদের খেয়াল করে দেখছে। এই পরিবারের সবাই খুব ভালো মানুষ। জেসিকার দাদু শাশুড়ি একটু জেদি মহিলা, তাকে সবাই খুব সিমিহ করে চলে। আর মারুফ, সে তো অন্য রকমের একজন মানুষ। সবার দিকে নজর আছে শুধু এই জেসিকাকে ছাড়া। এই বাসার প্রতিটা লোক যেন মারুফকে ছাড়া অচল। সবাই ভালো মন্দ, সুখ দুঃখ সবকিছুই যেন মারুফকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। একটা জিনিস কয়দিন ধরে জেসিকার বেশ নজর কেড়েছে, সেটা হচ্ছে এই বাসার একটি মেয়ে নতুন এসেছে এজন্য বলেছে, কারণ জেসিকা এই মেয়েকে আগে কখনোই দেখেনি। তাই মেয়েটিকে সবাই আলো বলে ডাকে। মেয়েটি দেখতে মোটেও কোনো কাজের মেয়ে মনে হচ্ছে না। পরিবারের সবার সাথে পরিবারের একজনের মতো করে মিশে থাকে। বুয়া তো সারাদিন আলো মেয়েটার সুনাম করতে ব্যস্ত হয়ে থাকে। আলো এটা করতে পারে, আলো ওটা করতে পারে, আলো আর আলো এই নাম এতবার শুনতে অসহ্য লাগছে। আলো এই বাসায় আসার পর থেকেই সংসারে ভার স্বেচ্ছায় নাকি নিজের কাঁধে তুলে নিয়েছে। আরো কত কিছু। জেসিকা খেয়াল করে দেখেছে মারুফ বাসায় এলেই মেয়েটা মারুফের পিছনে পিছনে ঘোরে। কোমল ও ঝর্ণা তো আলো বলতে পাগল। জেসিকার কেন যেন মেয়েটাকে একটুও ভালো লাগে না। মারুফের আশেপাশের আলোকে দেখলে হিংসা হয়। ওই মেয়েকে দেখলেই অদ্ভুত কারণে জেসিকার শরীরে রাগে ক্ষোভে জ্বলে ওঠে। মনে চায় আলোকে পিটিয়ে এই বাসা থেকে তাড়িয়ে দিতে। কিন্তু সে এখন কারোর সাথে আর কোনো খারাপ আচরণ করতে চায় না, তাই সব চুপচাপ দেখে যায়। এদিকে দেখতে দেখতে একে অপরের থেকে আলাদা হওয়ার মুহূর্ত এসে গেছে। মারুফ জেসিকার বাবাকে আজকে রাতে আসতে বলেছিল, কিন্তু সে বলেছে এখানে এসে মেয়ের এমন জঘন্য কাজের সাক্ষী হতে চায় না। মারুফ জেসিকাকে বলেছিল, তোমার পক্ষে কেউ থাকলে আসতে বলতে পারো, আজকে সন্ধ্যায় আমাদের ডিভোর্স হবে। জেসিকা মারুফকে বলে, আমার কেউ লাগবে না। সন্ধ্যার দিকে মারুফের পরিবারের সবাই বসে আছে, অন্যদিকে জেসিকা একা বসে আছে। মারুফ এসে পরিবারের কাছে বসে বলে, কাজী সাহেব তালাকের পেপারস দিন, আমি আগে সাইন করে দিই, তারপর না হয় জেসিকা সাইন দিন। আমি আজকের মধ্যে ঝামেলা শেষ করতে চাই। মারুফের কথা শুনে কাজী সাহেব বলেন, মারুফের দাদু বলল, হ্যাঁ দাদা ভাই, আজই বাড়ি থেকে এই জঞ্জাল সাফ করতে হবে। মারুফের চাচু বলল, জামিল ভাইয়া তো ভালো লোক, তার মেয়ে এমন হবে কল্পনাতেও আসেনি, কিন্তু তা বাস্তবে দেখে নিয়েছি। এতক্ষণ ধরে জেসিকা সবার কথা মনোযোগ দিয়ে শুনছিল। এরপর সবার উদ্দেশ্যে বলল, আমি এই ডিভোর্স চাচ্ছি না, আমি মারুফের সাথে সংসার করতে চাই। এ কথা শুনে রুমের মধ্যে বসা সকলেই আশ্চর্য হয়ে গেছে। যে মেয়ে দিনরাত ঝগড়াঝাটি করেছে তালাকের জন্য, সে আজকে বলছে তালাক চাই না। এটা কিভাবে সম্ভব? কাজী সাহেব বললেন, জেসিকা বলে, আমি এখন সংসার করতে চাচ্ছি। মারুফ জেসিকার এসব কথা শুনে রেগে চিৎকার করে বলল, এই মেয়ে, সবকিছু কি তোমার মজা বলে মনে হয়? হ্যাঁ, ইচ্ছে হলো ছেড়ে দেবো, ইচ্ছে হলো থাকবো, এসব কি পেয়েছো? জেসিকা মারুফের চিৎকারে ভয় পেলেও মারুফকে বলল, আগে সব কথা বাদ, আমি আপনাকে ছাড়তে পারবো না, দয়া করে আমাকে ছেড়ে দিতে বাধ্য করবেন না। জেসিকার কথা শুনে চাঁদনি বানু বললেন, শোনো, তুমি জামিলের মেয়ে দেখে এত কিছু এতদিন বলো নাই, কিন্তু আর না, তোমার মতো মেয়ের আমার বাড়িতে আর জায়গা নেই। এসব নেকা কান্না বন্ধ করে তালাকের কাগজে সাইন দিয়ে বিদায় হতো বাপু। জেসিকা মারুফের দাদুর কাছে এসে বলল, প্লিজ এমন করবেন না, আমি আর কখনো আপনাদের সাথে খারাপ আচরণ করব না। আপনারা যেভাবে বলবেন সেভাবেই থাকবো, তাও আমি তাড়িয়ে দিয়েন না। মারুফের দাদু জেসিকাকে ধাক্কা দিয়ে ফেলে বলে, অভিনয় তো ভালোই জানো, তা কোন মতলবে এখানে থাকতে চাচ্ছ তা ভেবেছ আমি বুঝি না? যাই মতলব করো না কেন, কোনো লাভ হবে না। আলো জেসিকার কথা শুনে আকাশ থেকে পড়ল। আলোর এতদিনের স্বপ্ন এক মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে। একা আলো মানতে পারছে না, তাই আলো জেসিকাকে বলে, এই মেয়ে, তুমি কি ভেবেছো দাদু নরম মনের বলে তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে এই বাড়িতে থেকে সবার মাথায় ছুরি ঘুরিয়ে দমিয়ে রাখবে?
বিশেষ করে আমার ফুপুকে তিলে তিলে কষ্ট দিবে? তার চেষ্টা করেও পারবে না। আমাদের দাদু তা কখনো হতে দিবে না। জেসিকা আলোর কথা শুনে বলল, এই মেয়ে, তুই চুপ কর। তুই আমাদের ব্যাপারে কথা বলে কে? কোন অধিকারে কথা বলছিস? আমার সাথে বেশি কথা বলতে আসলে তোর দাঁত ভেঙে দেব। জেসিকার কথা শুনে চাঁদনি বানু জেসিকার কাছে এসে ওর গালে থাপ্পড় দিয়ে বলে, তোর সাহস কি করে হয় আমার সামনে আলোর দাঁত ভেঙে দেওয়ার কথা বলার? আর অধিকার জানতে চাইছিস? তাহলে শুনে নে, আলোই হবে আমার মারুফের বউ, তুই না। এই মুহূর্তে সাইন করে এখান থেকে চিরদিনের জন্য চলে যা। জেসিকা থাপ্পড় খেয়ে রেগে যাচ্ছিল চাঁদনি বানুর ওপরে, কিন্তু সময় থাকতেই নিজের রাগকে কন্ট্রোল করলে এই বলে, যে এটা মারুফের পরিবার। এই পরিবার কষ্ট পেলে মারুফও কষ্ট পাবে। আগে না বুঝে জীবনে অনেক বড় ভুল করেছি, এখন আর সেই ভুলের পাল্লা বাড়াতে চাই না। জেসিকা এসব ভাবছে। জেসিকা, আমি তোমার সাথে থাকতে চাই না। মারুফের কথায় জেসিকা ভাবনা থেকে ফিরে আসে। মারুফ বলছে, দেখো জেসিকা, তোমার আমার কখনো মিলবে না, তাই আমি তোমার সাথে থাকতে চাচ্ছি না। প্লিজ তামাশা না করে সাইনটা করে দাও। জেসিকা মারুফের কথা শুনে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে শুরু করে। হঠাৎ জেসিকার নজর পড়ে টেবিলে রাখা ফল কাটার ছুরির ওপরে। জেসিকা তাড়াহুড়ো করে টেবিলের থেকে ঝটপট ছুরি হাতে নিয়ে নেয়। এতে মারুফের বাসার সবাই ভয় পায়। তারা ভাবে জেসিকা তাদের আঘাত করবে, কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ করে ছুরি নিজের পেটের উপরে চেপে ধরে বলল, আমাকে সাইন করতে বললে বা বাড়ি থেকে তাড়াতে চাইলে এখানেই নিজেকে শেষ করে দিব। মায়া জেসিকার কথা শুনে ও তার অবস্থা দেখে ভয় পেয়ে বলল, মা, তুমি নিজেকে শেষ করো না, কেউ তোমাকে তাড়াবে না, তবুও এমন করো না। চাঁদনি বানু বলে, বড় বউ, তুমি সুপারিশ করলেও এই মেয়ের এইখানে কোনো জায়গা নেই। এদের কথা শুনে মারুফ চিন্তায় পড়ে গেল। এদিকে জেসিকা যেভাবে পেটে ছুরি চেপে ধরেছে, আবার কোনো অঘটন ঘটে যায়। তাই মারুফ ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চেয়েও পারছে না। জেসিকা যেমন মেয়ে, এতে ওকে জোর করলে নিশ্চয়ই বড় কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে। তাই মারুফ বলল, দেখো জেসিকা, অযথা জেদ করো না। তোমাকে এই বাড়িতে থাকতে হলে বাড়ির বউয়ের সব কাজ করতে হবে। রান্না বান্না, ধোয়া মোছা সব করতে হবে। সবার মন মতো চলতে হবে। আমাদের অনুমতি ছাড়া বাইরে যেতে পারবে না। এমনকি বাড়ির ছোট বড় সকলের খেয়াল রাখতে হবে। যা তো তোমার পক্ষে সম্ভব না, তাই এমন না করে সাইন করে দাও। জেসিকা মারুফের কথা শুনে বলল, আপনি যা বলবেন আমি সব করব। তো প্রথমে সব ঠিকঠাক না পারলেও আস্তে আস্তে শিখে যাব। তাও আমাকে তাড়িয়ে দিয়েন না। মারুফ দেখে এই মেয়ে জেদ করে বসে আছে, তাই কাজী সাহেবকে চলে যেতে বলল। চাঁদনি বানু রাগে কাঁপতে থাকেও জেসিকাকে তাড়াতে না পেরে এখন নাতিকে কিছু বলতে পারে না। মারুফের ছোট ভাই কোমলকে বলল, মারুফ বলল, দরকার নেই, ও একাই যাবে। আস্তে আস্তে সবাই যে যার ঘরে চলে গেল। জেসিকা নিজের রুমে চলে গেল। অন্যদিকে আলো চিৎকার করে কাঁদছে, তার আশা পূর্ণ হয়নি বলে। তার কান্না দেখে মায়ের কষ্ট হচ্ছে, কিন্তু জেসিকা তো তার স্বামীর সান্নিধ্য ছাড়তেই চায় না, তাহলে তা জেনেও কি করে তাকে এই বাড়ি থেকে বের করে দিব? মায়ার এসব চিন্তা ভাবনা করে শরীর আগের মতন আরো অসুস্থ লাগছে। আলোর কান্না দেখে দোলা ও চাঁদনি তাকে নানা রকম সান্ত্বনা দিচ্ছে। চাঁদনি বানু তো আলোকে বলে, যে করেই হোক তোর বিয়ে মারুফের সাথেই দিব, তুই দেখে নিস। শাশুড়ি কথা শুনে মায়া ভয় পাচ্ছেন, আবার কোনো নতুন অশান্তির আভাস পাওয়া যাচ্ছে বাতাসে। জেসিকা নিজের রুমে এসে শুয়ে আছে, তার চোখের দিকে পানি গড়িয়ে পড়ছে। জেসিকার মনে মনে 2 দিন আগের কথা ভাবছে। একটা সত্য হানা দিয়ে ওর জীবনে সবকিছু বদলে ফেলেছে। 2 দিন আগেও সে মারুফকে মুক্তি দিতে চেয়েছিল, কিন্তু জেসিকার মনে মনে 2 দিন আগের কথা ভাবছে। একটা সত্য হানা দিয়ে ওর জীবনে সবকিছু বদলে ফেলেছে, কিন্তু 2 দিন আগেও সে মারুফকে এই সম্পর্ক থেকে মুক্তি দিতে চেয়েছে, কিন্তু এখনো সে মারুফকে স্ত্রী হয়ে সারা জীবন কাটতে চায়। এতদিনে মনের মধ্যে যত প্রশ্ন ছিল তার সব উত্তর হচ্ছে মারুফ। মারুফের স্ত্রী হয়ে থাকতে না পারলেও দাসী হয়ে থাকতে চায়। তার বেপরোয়া জীবনের লাগাম মারুফের হাতে দিতে চায়। এখন থেকে 2 দিন আগে কি এমন হয়েছিল যে জেসিকা নিজেকে বদলে ফেলেছে? 2 দিন আগের ঘটনা।
2 দিন আগে জয়া আসে জেসিকার সাথে দেখা করতে। জয়াকে দেখে জেসিকা খুব খুশি হয়। কয়দিন ধরে একা ছিল, নিজের কর্মের জন্য বাসায় কারোর সাথে কথা বলতে সাহস হচ্ছিল না, তাই তো জয়াকে দেখে খুশি হয়েছে। তাছাড়া মারুফের সাথে ছাড়াছাড়ি হয়ে গেলে কিছুদিন থাকায় জয়াকে লাগবে, এ ব্যাপারে জয়ার সাথে সাহায্য নিতে হবে, জেসিকা এইসব বলেছিল। এর মধ্যে জয়া বলে, কেমন আছিস? জেসিকা বলে, এই তো চলছে কোনো রকম। তুই তো সবই জানিস, এত কিছু হওয়ার পরেও কি কেউ ভালো থাকতে পারে? জয়া বলল, ইচ্ছে করলে অবশ্যই ভালো থাকতে পারে। জেসিকা এ কথা শুনে বলে, তুই বলতে চাস আমার ভালো থাকার ইচ্ছে নেই? জয়া বলে, আমি তা তো বলিনি, বলেছি কারো ইচ্ছে থাকলে এবং চেষ্টা করলে অবশ্যই ভালো থাকতে পারে। জেসিকা বলে, সে তো একই কথা। জয়া বলে, আরে মন খারাপ করিস না, তোর জন্য একটা খুশির খবর আছে। জেসিকা হতাশ হয়ে বলে, আমার আবার খুশির খবর? মজা করছিস না? জয়া বলে, আরে না, শুন না, রাহুলের অবস্থা। জেসিকা জয়াকে কথা শেষ করতে না দিয়েই বলে, জয়া চুপ, আমি ওই জানোয়ারটার নামও শুনতে চাই না। জয়া বলল, তুই কথা না শুনেই অযথা রেগে যাচ্ছিস কেন? কারণ তুই আমার ক্ষততে লবণ ছিটাচ্ছিস। জেসিকা বলল, ছি, তুই আমাকে এই কথা বলতে পারলি? আমার ইচ্ছে করছে এখন এখান থেকে চলে যাই, কিন্তু না, আমি যা বলতে এসেছি তা না বলে তো যাবই না। জয়া বলল, আমি কিছু শুনতে চাই না, তুই চলে যা। জয়া বলল, সেদিন মারুফ ভাই তোকে না বাঁচালে আজ এত বড় বড় কথা বলতে কোন মুখে? জেসিকা মারুফের নাম শুনে বলে, কি বলছিস এসব? আমাকে তো 2 জন মহিলা বাঁচিয়েছে, তাহলে মারুফ আসলো কোথা থেকে? জয়া বলল, তুই ভুল জানিস, তোকে মহিলাগুলো বাঁচায় নাই, মারুফ বাঁচিয়েছে। জেসিকা বলে, কি? জয়া বলতে শুরু করলো, সেদিন রাহুল আমার দরজা বন্ধ করলে আমি ভয় পেয়ে আঙ্কেলকে মানে তোর বাপিকে ফোন দেই, তাকে এসে আমাদের বাঁচাতে বলি, কিন্তু সে এখানে আসতে অস্বীকার করেন। সেদিন তোর চিৎকারে চেঁচামেচি শুনে আমি ভয় পেয়ে যাই। একবার মনে হচ্ছিল আমাদের বাঁচাতে কেউ আসবে না, আমাদের কেউ বাঁচাতে পারবে না। সেদিন অনেকক্ষণ পরে তোর আর কোনো আওয়াজ না পেয়ে আমি ভাবলাম তোর সর্বনাশ হয়ে গেছে। হঠাৎ করে আমার রুম থেকে মার দেওয়ার আওয়াজ পাচ্ছি, তাতে আরো ভয় পাচ্ছিলাম। কিছুক্ষণ পর কেউ একজন আমার দরজা খুলে দিল, খেয়াল করে দেখি আঙ্কেল আমার দরজা খুলে দিয়েছে এবং সামনে একজন লোক রাহুলকে ইচ্ছা মতো কেরাচ্ছে। আঙ্কেল বললেন, ওটা তোর স্বামী। আমি অবাক হয়ে দেখলাম, এত সুন্দর একটা ছেলেকে তুই দিনের পর দিন অবহেলা করছিস কিভাবে? সেদিন মারুফ ভাই রাহুলকে অন্তঃকোষে জোরে লাথি দেয়, তার বউকে মানে তোকে অসম্মান করায়। ওদের সাথে বাসার উদ্দেশ্যে বের হয়ে বুঝতে পারলাম আমি যখন ফোন করেছি সে সময় আঙ্কেলের পাশে মারুফ ছিল। তোর এই অবস্থার কথা শুনেই মারুফ ভাই আঙ্কেলের অনিচ্ছা সত্ত্বেও আঙ্কেলকে মারুফ ভাই জোর করে নিয়ে এসেছে তোকে বাঁচাতে। তুই কি অবস্থায় আছিস তা ভেবে এবং পোশাক ঠিক মতো আছে কিনা ওদের দেখে তুই যাতে লজ্জা না পাস, তাই ওই মেয়েগুলোকে তোর রুমে আগেই পাঠানো হয়। তারা দুজন পরে রুমে ঢুকে। জেসিকা সব শুনে হতভম্ব হয়ে গেছে। যাকে সে এতদিন অপমান করেছে আজকে সেই তার ইজ্জত বাঁচাতে এসেছে। জয়া জেসিকার হতভম্ব অবস্থা দেখে বলল, শোন জেসিকা, মারুফের মতো স্বামী সবাই চায় কিন্তু পায় না, আর তুই পেয়েও হেলায় হারিয়ে ফেলিস না। সেদিন এই কথা বলে জয়া তো চলে গেল। যাওয়ার সময় জেসিকাকে বলে গেল, সময় থাকতে মারুফকে তোর হৃদয়ের বন্ধনে আবদ্ধ করে রাখ। সেদিনের পর থেকেই জেসিকা মারুফের সাথে অন্যগুলো জেসিকার অন্তরকে ঝাঁঝরা করে দিচ্ছে। 2 দিন চোখ বুঝলেই মারুফকে দেখতে পাই। চোখের সামনে মারুফকে দেখে তখন বেশি করে নিজের করে অপমান মনকে হানা দেয় হৃদয়ে। নিজের অপরাধ যখন নিজের মনকে কুড়ে কুড়ে খাচ্ছে তখন মনের ভিতর থেকে আওয়াজ আসে, মারুফ তোর স্বামী, স্বামীর কাছে থাকা স্ত্রীর অধিকার। একটা কাগজে সাইন করে সে অধিকার থেকে বঞ্চিত হতে পারিস না। মনের কথা শুনে জেসিকা সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে মারুফের সাথে সংসার করবে, মারুফের যোগ্য সহধর্মিণী হওয়ার চেষ্টা করবে। জেসিকা ভেবে চিনতে আজকে থেকেই তার এই দেহ মন সব মারুফের নামে দলিল করে দিয়েছে। ফোনের শব্দে জেসিকা ভাবনা থেকে বাহিরে আসে। মোবাইল হাতে নিয়ে দেখে জেসিকার মা ফোন দিয়েছে। জেসিকার মা ফোন করে বলে,
জেসিকা, তুই কোথায়? তোদের তালা কি হয়ে গেছে? জেসিকা বলে, না মা, আর শোনো মা, আমি জীবন থাকতে মারুফকে ছাড়তে চাই না। এই কথা শুনে জেসিকার মা আলহামদুলিল্লাহ বলে। জেসিকা মায়ের সাথে কথা বলা শেষ করে ফোন রেখে দিল। জেসিকা মনে মনে বলল, কালকে থেকে নিজের সংসার ও স্বামীকে ফিরে পেতে আমাকে কঠিন পরিশ্রম করতে হবে। আমার মতো খারাপ মেয়ে একবার মারুফের ভালোবাসা পেলে পূর্ণ হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে গেল। জেসিকা পরের দিন ভোরে উঠে নামাজ শিক্ষা বই দেখে নামাজ পড়ে। এরপর রুমের বাইরে এসে একটু হাঁটাহাঁটি করে দেখে মারুফ মসজিদ থেকে এসে পড়েছে। মারুফ এসে অন্য রুমের দিকে যাচ্ছে। জেসিকা তার পেছন পেছন সেই রুমে যায়। মারুফ পাঞ্জাবি খুলে হ্যাঙ্গারে রেখে পিছনে ঘুরে দেখে জেসিকা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মারুফ জেসিকাকে ওর রুমে দেখে রেগে বলল, তুমি এখানে এসেছো কেন? কি চাই? জেসিকা হঠাৎ করে মারুফের পায়ে পড়ে ক্ষমা চাইছে। মারুফ বলে, ভালোই তো সকাল সকাল নাটক শুরু করে দিয়েছো। জেসিকা বলে, বিশ্বাস করেন, আমি নাটক করছি না। সত্যি আমার করা কাজের জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তখন মারুফ বলে, তা বড় লোকের বেটি হঠাৎ করে ছোট লোকের বাচ্চার কাছে মাপ চাচ্ছে, ব্যাপারটা কেমন দেখায় বলো তো? জেসিকা আজকে মারুফের কোনো কথার প্রতিবাদ করছে না। সে অনেক বড় অপরাধ করেছে, তাই তাকে এইসব কথা শুনতে হবে। মারুফের কথা শুনে কোনো প্রতিবাদ করলো না। জেসিকা মারুফের পায়ের কাছে থেকে সরছে না, তাই মারুফ জেসিকার হাত ধরে টেনে রুম থেকে বের করে দিল। জেসিকা কান্না করতে করতে নিজের রুমে চলে গেল। মারুফ জেসিকার চোখে পানি দেখে বিড়বিড় করে বলছে, তোমাকে এত সহজে বিশ্বাস করবো না কি করে? তোমার করার সব অপমান এখন আমার চোখে ভাসছে। তোমাকে সহজে বিশ্বাস বা ক্ষমা কোনোটাই আমার কাছ থেকে এত সহজে পাবে না। তুমি যদি সত্যি ভালো হয়ে থাকো তাহলে তিলে তিলে কষ্ট পেয়ে আগুনে পুড়ে একসময় খাঁটি সোনা হবেই। তোমার চোখের পানিতে আমাকে এত সহজেই কাবু করতে পারবে না জেসিকা। তোমার চোখে পানি দেখে আমার দুর্বল হলে চলবে না, কারণ তোমাকে স্ত্রী রূপে মেনে নেওয়ার আগে আমাকে তো আমার পরিবারের কথা চিন্তা করতে হবে। আমি চাই না তোমার দ্বারা আমার পরিবারের হেনস্থা বা অপমানিত হোক। হ্যাঁ, তবে তুমি যদি নিজেকে আমার জন্য বদলাতে পারো তাহলে তোমাকেও আমার জীবনে স্বাগতম জানাতে আমি রাজি আছি। মারুফের কথা ভেবে জেসিকা রুমের পায়চারি করছে। এভাবে রুম থেকে তো কোনো লাভ নেই। নিজের মনকে শক্ত করে জেসিকা রুমের বাইরে এসে দেখে সবাই রান্নাঘরে কাজে ব্যস্ত। কোমল ও ঝর্ণা কিছুক্ষণ আগেই বাইরে গেছে প্রাইভেট পড়তে। জেসিকা রুমের বাইরে এসে সবাইকে রান্নাঘরে কাজ করতে দেখে। রান্নাঘরের আশেপাশে ঘুরঘুর করছে। এসে সবার সাথে কাজ করতে চেয়েছিল, কিন্তু কেউ ওর সঙ্গে কথা বলছে না। থালা বাসন পরিষ্কার করতে গেলেও ওর হাত থেকে নিয়ে নিচ্ছে। দোলা কাকিমাকে নাস্তা বানাতে সাহায্য করতে চাইলে সে বলে, আলো, একে বলে দাও আমরাই পারবো, ওই মেয়ে যেন আমাদের রান্নাঘরে না আসে। আলো বলে, আরে কাকিমা, জানোই তো কিছু মানুষ খুব নির্লজ্জ, তাদের কিছু বললেও লাভ হবে না গো। জেসিকা নিজের কাজের জন্য এমনিতেই লজ্জা পাচ্ছিল, এর মধ্যে এসব শুনে কষ্ট হচ্ছে। তবে এগুলো নিজের কর্মের ফল ভেবে মুখ বুজে সব অপবাদ সহ্য করছে। জেসিকা দেখে এখানে তাকে কিছু করতে দিচ্ছে না, তাই শাশুড়ির রুমে গেলে দেখতে সে কি করছে। শাশুড়ির কাছে গিয়ে দেখে শাশুড়ি মাথা ধরে বিছানায় বসে আছে। জেসিকা কাছে গিয়ে শাশুড়ির পায়ের কাছে বসে পড়ে পা ধরে বলে, আম্মু, আমি পাপ করেছি, আমার অনেক বড় ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন। মায়া জেসিকার এমন কাণ্ডে হকচকিয়ে গেল। সে হঠাৎ করে এমন কিছু আশা করেনি। মায়া জেসিকাকে পা ছাড়তে বলল। জেসিকা মায়ের পা ধরে রেখেই বলল, আম্মু, আমাকে এবারের মতো ক্ষমা করে দেন। নিজেকে আপনাদের মনের মতো গড়তে চেষ্টা করব। শুধু একবার আমাকে সুযোগ দিয়ে দেখেন। মায়ের জেসিকার জন্য খারাপ লাগছে, কিন্তু তার কিছু করারও নেই। এ বাসায় তার শাশুড়ি চাঁদনি বানুর কথাই শেষ কথা। তবে চাঁদনি বানু মাঝে মাঝে একমাত্র মারুফের কথা শুনে। অবশ্য মারুফ তার আদেশের বিরুদ্ধে কিছুও করে না। জেসিকা এখনো পা ধরে আছে। ওর মনের মধ্যে অনুশোচনা কাজ করছে। এত ভালো মানুষগুলোর সাথে বিয়ের পর বাজে ব্যবহার করায়। মায়া নিজের পায়ে থেকে জেসিকার হাত সরিয়ে বলে, দেখো মা, আমার ছেলে তোমাকে মাফ করলে আমরাও করে দিব। মনে মনে বলল, মারে,
তুই এই বাসায় তখনই ভালো থাকতে পারবি যখন তোকে আমার ছেলে ক্ষমা করে মেনে নিবে। এছাড়া আমরা তোকে শান্তিতে থাকতে দিব না। কিন্তু মুখে বলে, দেখো মা, এখন তোমাকে মাফ না করতে পারলেও তুমি যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছো, তাই দোয়া করছি আল্লাহ তোমার সহায় হন। আর তোমার ভিতরে লুকিয়ে থাকা ভালোবাসা দিয়ে মারুফ ও এই পরিবারের সবার মন জয় করে নিতে পারো। জেসিকা মায়াকে জড়িয়ে ধরে বলে, আম্মু, আমার জন্য আপনার দোয়ার এই মুহূর্তে বেশি দরকার ছিল। ধন্যবাদ আম্মু। মায়া বললেন, ঠিক আছে, তুমি বাইরে গিয়ে দেখো কিছু করতে দেয় কিনা। জেসিকা মায়ের কথা শুনে বলল, একটু পরেই যাচ্ছি আম্মু। আচ্ছা আম্মু, আপনার মাথা ব্যথা করছে তাই না? মায়া চমকে বলল, কয় কে বলেছে তোমাকে? জেসিকা বলল, বলতে হবে কেন, আমি রুমে এসে দেখলাম আপনি মাথা চেপে ধরে বসে আছেন, তাতে বোঝাই যায় আপনার মাথা ব্যথা করছে। এখন লক্ষ্মী মেয়ের মতো বলেন তো, বামটা কোথায়, আমি মালিশ করে দিই। মায়া বলল, আরে লাগবে না, এমনিতে কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। জেসিকা রুমের চারিদিকে তাকিয়ে বাম খুঁজতে শুরু করে। একসময় খাটের পাশে ড্রেসিং টেবিলে চোখ চলে গেল। সেখানে বামটা দেখে ওটা এনে আস্তে আস্তে হালকা চেপে চেপে মায়ের মাথায় মালিশ করে দেয়। মায়া জেসিকার মালিশের আরাম পেয়ে চোখ বন্ধ করে থাকে। শাশুড়ির মাথায় মালিশ করা শেষ করে তাকে বিশ্রাম নিতে বলে। বাইরে এসে দেখে মারুফ ও চাঁদনি নাস্তার টেবিলে বসে আছে। চাঁদনি আলোকে তাড়াতাড়ি নাস্তা দিতে বলছে, না হলে নাকি মারুফের দোকানে যেতে দেরি হয়ে যাবে। আলো মারুফকে নাস্তা দেবে এ কথা শুনে জেসিকার ভালো লাগলো না। জেসিকা মারুফের বউ, সে উপস্থিত থাকতেও ওর স্বামীকে কিনা অন্য মেয়ে নাস্তা দিবে। এই কথা চিন্তা করে জেসিকার মনে হঠাৎ করে প্রচন্ড খারাপ হয়ে গেল। মারুফ নাস্তার টেবিলে বসে আর চোখে জেসিকার অবস্থা দেখে মনে মনে বলল, আলো আমাকে সামান্য নাস্তা দেবে শুনেই মুখে রংটা উড়ে গেছে। আর তুমি যখন দিনের পর দিন আমার সামনেই রাহুলের সাথে ফোনে ভালোবাসার কথা বলেছ, তখন আমার কি অবস্থা হয়েছে একবার খেয়াল করেছ? এখন তোমার সামনে আমি এমন করলে তোমার কেমন লাগবে ভেবে দেখো তো একবার। এদিকে আলো টেবিলে নাস্তা দিয়ে বলল, মারুফ ভাই, আপনি দুপুরে কি খাবেন বলেন, আজকে আপনার পছন্দের খাবার রান্না করব আমি। মারুফ একথা শুনে বলে, সবাই যা খাবে তাই রান্না করলেই হবে, আমার জন্য আলাদা করে কিছুই করতে হবে না। আলো আদুরে সুরে বলল, তা বললে চলছে না, আপনি কি খাবেন বলেন না। আলোর ঢং দেখে জেসিকার ইচ্ছা করছে চুল টেনে ছেড়ে দিতে। ফাউল মেয়ে, অন্যের স্বামীর উপরে নজর দেয়। জেসিকাকে আলোর দিকে কটমট করে তাকিয়ে থাকতে দেখে চাঁদনি বানু হুঙ্কার দিয়ে বলে, এই জুস, তুই আমার হবু নাতি বউয়ের দিকে কটমট করে তাকিয়েছিস কেন? তোকে যেন আমাদের আশেপাশেও না দেখি। জেসিকা চাঁদনির হুঙ্কার শুনে কেঁপে উঠল। কিন্তু দাদু শাশুড়ি তাকে কি নামে ডাকছে, কিন্তু এই নিয়ে তাকে কিছু বলতেও পারবো না। তার যা ইচ্ছা ডাকুক, আমি দেখি তার রাগ ভাঙাতে পারি নাকি। জেসিকা নিজেকে সামলে চাঁদনির পায়ের কাছে এসে মারুফের দিকে একবার তাকিয়ে চাঁদনির পায়ের কাছে বসে বলল, দাদু, আমার করা সকল অন্যায়ের শাস্তি দেন, তবু আপনাদের ভালোবাসা, আদর, শাসন থেকে বঞ্চিত করবেন না। চাঁদনি রেগে বলে, এইসব অভিনয় অনেক দেখেছি, তাই আমার সামনে এসব করে কোনো লাভ হবে না। তোর মতো মেয়েকে তো আমি খুন করতে পারলে শাস্তি পেতাম। যা, আমার চোখের সামনে থেকে দূর হ। কোমল ও ঝর্ণা কিছুক্ষণ হয়েছে প্রাইভেট পড়ে এসেছে। খাবার টেবিলে আসার আগে দূরে দাঁড়িয়ে তাদের ভাবিকে মাফ চাইতে দেখে খুশি হয়েছে, কিন্তু ভাবির প্রতি করা তাদের দাদুর ব্যবহার একটুও ভালো লাগেনি। ওদের দুজনের ভাবির কাছে যেয়ে তাকে সান্ত্বনা দিতে মনে চাচ্ছে, কিন্তু তা করতে গেলে দাদু ওদের হাড় গুঁড়ো করে পুকুরের মাছ খেয়ে খাওয়াবে, এটা ওরা ভালো করেই জানে। তাই তো কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। মারুফের একটু কষ্ট লাগছে জেসিকার প্রতি দাদুর খারাপ ব্যবহার দেখে। তবে মারুফ দেখতে চায় জেসিকা এসব কতদিন সহ্য করতে পারে। জেসিকা যদি ভালো বউ হতে চায় তাহলে তাকে তো ধৈর্যের পরীক্ষা অবশ্যই দিতে হবে। মারুফ চায় না জেসিকাকে অপমান করার পরে জেসিকাকে নিয়ে মনের মধ্যে কোনো সন্দেহ থাকুক। তাই তো দাদু কড়া করে সহ্য করে জেসিকা এই বাড়ি টিকতে পারবে কিনা তা দেখতে চাচ্ছে। জেসিকাকে চাঁদনি রাগারাগি করছে, এও বলেছে তাদের খাবার সময় যেন তাকে আশেপাশে না দেখে।
ভোরে তার মুখ দেখলে সারাদিন খারাপ কাটবে এটাও বলেছে। জেসিকা চাঁদনি বানুর সাথে কোনো প্রকার প্রতিবাদ করেনি বা করার মতো মুখ সে রাখেনি। জেসিকা রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে মুখে বালিশ চেপে কাঁদছে। মনে মনে ভাবছে, ছোট থেকে বড় হয়েছে এই পর্যন্ত ওর সঙ্গে এইভাবে কেউ কথা বলেনি, তাই তো এইসব কথা সহ্য করতে আমার কষ্ট হচ্ছে। তবে মারুফ, তোমাকে পেতে আমার যতই কষ্ট সহ্য করতে হোক না কেন, আমি তা হাসি মুখে সয়ে যাব। তোমার মতো মানুষের সান্নিধ্য পেতে এই কষ্ট তো কিছুই না। তোমার মতো মানুষের সান্নিধ্য পেতে এই কষ্ট তো কিছুই না। দিন দিন জেসিকার প্রতি চাঁদনির শাসন অত্যাচার বেড়েই চলেছে। প্রতিদিন রান্নাঘরে আশেপাশে জেসিকাকে ঘুরঘুর করতে দেখে চাঁদনি বানু মনে মনে ফোন দিয়ে আটে। একসময় চাঁদনি বানু জেসিকাকে রান্নাঘরে যাওয়ার অনুমতি দিয়ে দেয়, তবে তার মনে চলছিল অন্য কিছু, তা তো জেসিকা জানে না। জেসিকা দাদুর অনুমতি পেয়ে খুশি মনে রান্নাঘরে কাজ করতে যায়। এদিকে চাঁদনি আলোকে ইশারায় কিছু বলল। আলো তার ইশারা বুঝতে পেরে মনে মনে পৈশাচিক আনন্দ পাচ্ছে। জেসিকা কাজ করছিল, তখন আলো গরম পানি নিয়ে রান্নাঘর থেকে বাহিরে যাচ্ছিল। চাঁদনির ইশারা মতো হাতে থাকা গরম পানির পাতিল থেকে কিছুটা পানি জেসিকার শরীরে ফেলে ধরলে জেসিকা কাজের জন্য আশেপাশ ফিরলে ওর হাতে গরম পানি পড়ে। গরম পানি হাতে পড়তে জেসিকা চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে সবাই দৌড়ে রান্নাঘরে চলে এলো। আলো সবাইকে দেখে বলল, আমি গরম পানি নিয়ে যাওয়ার সময় ভুলবশত ওর হাতে কিছুটা পানি পড়ে গেছে। এর মধ্যে চাঁদনি বানু বলেন, আলো, এখানে তোর কোনো দোষ নেই। এই জুসেই তো হঠাৎ করে তোর সামনে এসেছে, না হলে তো আর পানি পড়তো না। দোলা বলে, আরে বাপু, একটু না হয় হাতে গরম পানি পড়েছে, তার জন্য এভাবে চিৎকার করে আমাদের ভয় পাওয়াতে কে বলেছে? জেসিকা এদের কথা শুনে কিছু না বলেই রুমে চলে গেল। রুমে যেয়ে জামা খুলে দেখে বাম হাতের একপাশে অনেকখানি জায়গা লালচে হয়ে গেছে, সেখানে ব্যথা ও জ্বালা করছে। জেসিকা ছোট থেকেই ননির পুতুলের মতো মানুষ হয়েছে, তাই সবার কাছে সামান্য মনে হলে ওর কাছে এই ব্যথা সহ্য করতে কষ্ট হচ্ছে বলে কান্না করে দেয়। জেসিকা রুমে আসার কিছুক্ষণ পরেই রুম নক করার আওয়াজ পেল। জেসিকা কে এসেছে বুঝতে পারছে না। তাড়াহুড়া করে জামা পরে দরজা খুলে দেখে ওর শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। জেসিকা শাশুড়ি মাকে দেখে বলল, আম্মু, কিছু লাগবে? মায়া জেসিকার রুমে ঢুকে দরজা বন্ধ করে বলল, জামা খুলে ওড়না জড়িয়ে এদিকে এসে বসো তো। জেসিকা শাশুড়ির কথা শুনে লজ্জা পেয়েছে এবং অবাক হয়েছে। মায়া আবার তাড়া দিয়ে ওড়না জড়িয়ে বসতে। জেসিকার শাশুড়ির কথা মতো জামা খুলে ওড়না জড়িয়ে তার সামনে বসলো। মায়া হাতের ওপর থেকে ওড়না সরিয়ে লালচে হওয়া জায়গায় আলতো করে বার্ন মলম দিয়ে দিল। জেসিকার শাশুড়ির মাকে ধরে কান্না করছে। মায়া জেসিকার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, কাঁদে না, তোমার কষ্ট হচ্ছে বুঝতে পারছি, একটু সহ্য করো মা, ব্যথা কমে যাবে। জেসিকা তার শাশুড়ি মায়ের কথা শুনে কিছুটা শান্ত হলো। মায়া বলল, চিন্তা করো না, ব্যথা কমে যাবে। আর এখন আমি বাইরে যাচ্ছি, তুমি দরজা বন্ধ করে রেস্ট নাও। মারুফ আজকে কাজের চাপে দুপুরে বাসায় আসতে পারে নাই। ওর বাসায় আসতে আসতে রাত হয়ে যায়। রাতে এসেই আগে মায়ের সাথে দেখা করতে গেল, যে দেখে কোমল মাকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াচ্ছে। তাই কোনো শব্দ না করেই মায়ের রুম থেকে বাইরে এসে পড়ল। ফ্রেশ হয়ে টেবিলে এসে খাবার দেওয়া দেখে সেখান থেকে কোনো রকমে কিছু খেয়েই রুমে চলে গেল। মারুফের আজকে সারাদিন অনেক পরিশ্রম হওয়াতে শরীর বেশ ক্লান্ত, তাই তাড়াহুড়া করে ঘুমিয়ে গেল। জেসিকার ইদানিং রাতে ঘুম আসে না। মাঝে মাঝে ইচ্ছে হয় মারুফের বুকে মাথা রেখে শান্তিতে ঘুমাতে। জেসিকা মারুফের একটু ছোঁয়া পেতে কাঙাল হয়ে আছে। জেসিকার মনে দিন দিন মারুফের জন্য শক্ত জায়গা তৈরি হয়েছে। জেসিকার আজকাল মনে হয় মারুফকে ভালোবেসে ফেলেছে। মারুফকে একটু কাছে পেতে বা মারুফের মুখ দুটো কথা শুনতে মন অস্থির হয়ে থাকে, কিন্তু নিজের করা পাপের জন্য তা কখনো সম্ভব হবে কিনা জেসিকার জানা নেই। জেসিকার দিন দিন মনে হচ্ছে মারুফকে না পেলে সে পাগল হয়ে যাবে।
জেসিকা আশ্চর্য হয়ে যায় এটা ভেবে যে কখনো তো ওই শয়তানের জন্য এমন লাগেনি। তাহলে মারুফের জন্য ওর মন এত আকুপাকু করে কেন? মারুফ ভোরে ফজরের নামাজের আদায় করে মায়ের রুমে যায়। সেখানে গিয়ে মারুফ দেখে তার মা রুমে নেই। রুম থেকে বাইরে এসে দেখে ওর মা জেসিকার রুম থেকে বের হয়েছে। মারুফ ভেবে পাচ্ছে না এত সকালে তার মা জেসিকার রুমে কি করছিল। এদিকে মারুফকে দেখে মায়া বলল, বাবা আমার রুমে আয়, কথা আছে। মারুফ মায়ের পিছনে পিছনে তার রুমে গেল। মায়া বেগম খাটে বসে পা মেলে বসল। মারুফ তার মাকে বসতে দেখে মায়ের পায়ের উপরে মাথা রেখে শুয়ে বলল। মায়া বেগম মারুফের মাথার চুলে বিলি কেটে দিচ্ছিল আর টুকটাক কথা বলছিল। মারুফ তার মাকে বলল, মা সকালে উঠে ওই রুমে যাওয়ার কি দরকার ছিল? মারুফের মা ছেলের প্রশ্ন শুনে বলল, বাবা মেয়েটা চেষ্টা করছে ভালো হতে, দিনের পথে আসতে, আমাদের উচিত ওকে সাহায্য করা। আর তাছাড়া অসুস্থ শরীরে নামাজ পড়তে উঠছে কিনা তা দেখতে গিয়েছিলাম। জেসিকা অসুস্থ শুনে মারুফের বুকের ভেতরে অস্থির লাগছে। মারুফ তার বুকের ভেতরে অস্থিরতা সহ্য করতে না পেরে মাকে জিজ্ঞাসা করেই ফেলল, মা জেসিকার কি হয়েছে? ছেলের প্রশ্নে মায়া বেগম একে একে কালকের ঘটনা সব মারুফকে খুলে বলল। মারুফের সবকিছু শুনে বুঝতে অসুবিধা হলো না এটা আলো ইচ্ছে করে করেছে। এতে তার দাদুর যথেষ্ট মদক রয়েছে। মারুফের আলোর উপর অনেক রাগ উঠেছে ও জেসিকার জন্য খুব খারাপ লাগছে। এই মুহূর্তে মারুফ জেসিকাকে এক নজর দেখতে ইচ্ছে করছে, কিন্তু যাবে কিনা তা নিয়ে মনের মধ্যে দ্বিধা কাজ করছে। মারুফের চোখে মুখে দ্বিধা দেখে মায়া বেগম বললেন, মারুফ, স্ত্রীর ভালো মন্দ দেখা কিন্তু একজন ভালো স্বামীর দায়িত্ব। মারুফ মায়ের কথায় কিছু বলল না। মায়ের সাথে আরো কিছুক্ষণ গল্প করলো। এরপর মায়ের রুম থেকে বাইরে এসে মারুফ জেসিকার রুমের দিকে গেল। জেসিকার রুমে গিয়ে দেখে জেসিকা ঘুমাচ্ছে। মেয়েটা অসুস্থ তাই ঘুমাচ্ছে দেখে জেসিকাকে না জাগিয়ে রুমের বাইরে এসে পড়ল। নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। এদিকে জেসিকার ঘুম ভাঙল চিল্লাচিল্লি শুনে। জেসিকা বাইরে এসে দেখে মারুফ তার মা ও কাককে বলছে, আলু ছাড়া কি এই বাসায় আর কেউ নেই? আমাকে খাবার দিতে ওকে কেন বলা হয়? তোমরা খাবার দিতে না পারলে বলে দিও, বাইরে থেকে খেয়ে নেব। চাঁদনি বানু বুঝতে পারছে না তার নাতি হঠাৎ করে আলোকে নিয়ে এমন রাগারাগি করছে কেন, কিন্তু এই মুহূর্তে নাতির সাথে এই বিষয়ে কথা বলে আর ঝামেলা বাড়াতে চায় না, তাই চুপচাপ নাতির কথা হজম করছে। সকালে মারুফ রাগ হয়ে নাস্তা না করেই দোকানে চলে গেল। জেসিকা অনেক খুশি হয়েছে আলোকে বকা দেওয়াতে, তবে মারুফ না খেয়ে যাওয়ায় ওর মনটা একটু খারাপ আছে। জেসিকার চিন্তা হচ্ছে মারুফ দোকানে গিয়ে খেয়েছে কি না ভেবে। সবাই কাজে ব্যস্ত, শুধু জেসিকা রুমে বসে আছে। শাশুড়ি মা তাকে রুমে বসে রেস্ট নিতে বলেছেন। দুপুরের পরে জেসিকার রুমে বসে থাকতে আর ভালো লাগছিল না, তাই ছাদে হাঁটাহাঁটি করছিল। সেখানে গিয়ে দেখে মারুফের কিছু শার্ট ও প্যান্ট ধুয়ে শুকাতে দেওয়া হয়েছে। জেসিকা কাপড়গুলো ছুঁয়ে দেখে ওগুলো শুকিয়ে গেছে। কাপড় চোপড়গুলো নিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। যখন দেখলো আশেপাশে কেউই নেই, তখন মারুফের কাপড়গুলো নিয়ে ভো দৌড়ে নিচে নেমে এলো। তারপর কাপড়গুলো লুকিয়ে আস্তে আস্তে নিজের রুমে গেল। রুমে এসে দরজা লাগিয়ে কাপড় চোপড়গুলো নিয়ে খাটে বসলো। জেসিকা মারুফের শার্টে হাত বুলাচ্ছিল, আবার বারবার নাকের কাছে নিয়ে শার্ট থেকে মারুফের শরীরের ঘ্রাণ পেতে ওগুলো শুকছে। কখনো কখনো আবার চুমু দিচ্ছে। জেসিকা শার্ট প্যান্টগুলোকে জড়িয়ে ধরে মনে মনে বলল, তোমাকে ছুঁয়ে দেখতে না পারলেও তোমার পরা শার্টের ঘ্রাণ তো নিতেও ছুঁতে পারছি। এই তো আমার জন্য অনেক। তোমার শার্ট জড়িয়ে ধরলে মনে হচ্ছে তোমাকে জড়িয়ে ধরেছি। আচ্ছা, তোমাকে জড়িয়ে কি কখনো জড়িয়ে ধরতে দিবে আমায়? জেসিকা মারুফের শার্ট জড়িয়ে ধরে আজকে সব না বলা কথাগুলো বলছে। একসময় মারুফের শার্ট জড়িয়ে ধরেই জেসিকা শুয়ে রইল। একসময় মারুফের শার্ট বুকে জড়িয়ে ধরেই জেসিকা ঘুমিয়ে রইল। জেসিকা ঘুম থেকে উঠে মাগরিবের নামাজ পড়া শেষ হলে রুমের বাইরে আসে। বাইরে এসে দেখে সবাই বসে গল্প করছে, তবে জেসিকা ওর শাশুড়িকে সবার সাথে এখানে দেখলো না। মনে মনে বলল,
হয়তো আম্মু তার রুমে আছে। চাঁদনি বানু ও দোলা আলোর সাথে হেসে কি যেন বলছে। তাদের কথা শুনে আলো হেসে লুটোপুটো খাচ্ছে। সকালে মারুফের বকা খেয়ে আলোর যেটুকু মন খারাপ ছিল তা এদের কথা শুনে হয়তো ভালো হয়ে গেছে। চাঁদনি বানু আলোকে বলছে, চিন্তা করার কিছু নেই বুবু, মারুফের সাথে আমি তোমার বিয়ে দিয়েই ছাড়বো। তোমার গুণের কাছে এই জুস ফুস বেশিক্ষণ টিকতে পারবে না। আলো বলল, দাদু, তোমার দোয়া থাকলে আমি অবশ্যই মারুফ ভাইয়াকে পাবো। এসব কথা শুনে জেসিকার খারাপ লাগছে। সে তো মারুফকে ভালোবেসে ফেলেছে, তাই মারুফকে কারোর সাথে ভাগ করতে হবে শুনেই কলিজার ভিতরে আঘাত লাগে। সে না হয় পাপ ও ভুল করেছে, সেজন্য সবার কাছে তো ক্ষমাও চেয়েছে। ক্ষমা না করলে তাই বলে কি দাদু তার জন্য সতীন নিয়ে আসবে? এটা কোনো কথা হলো? জেসিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ভাবছিল। তখন তাকে দাঁড়ানো দেখে চাঁদনি বানু দোলাকে বলেন, ছোট বউ, যাও একটু কালি নিয়ে আসো তো। দোলা বলল, আম্মা, এই সময় কালি দিয়ে কি করবেন? চাঁদনি বানু বলে, আমার মনে হচ্ছে দূরে থেকেই আলোর ওপর ডাইনির বদনজর দিচ্ছে, তাই তো কালি দিয়ে নজর কাটাবো। জেসিকা এটা শুনে বুঝতে পারছে তাকেই ডাইনি বলা হয়েছে, কিন্তু জেসিকা এটা ভেবে পায় না ওর না হয় ইসলামের সম্পর্কে জ্ঞান নাই। সে নতুন নামাজ পড়া ধরেছে, কিন্তু তারা তো নিয়মিত নামাজ পড়ে, দিনের পথে চলে, তাহলে তারা কিভাবে এটা বলতে পারে কালি দিয়ে নজর কাটবে? আল্লাহর প্রতি তাদের বিশ্বাস থাকলে কিভাবে অন্য বস্তু দিয়ে নজর কাটানোর কথা বলতে পারে? সামান্য কালির কি এমন শক্তি আছে যে বদ নজর কাটাবে? এদিকে চাঁদনি বানু জেসিকাকে শুনিয়ে শুনিয়ে আরো নানা কথা বলেন। এসব কথা শুনে জেসিকা তাদের এখানে আর দাঁড়ায়নি। জেসিকা তার শাশুড়ি মায়ের কাছে গেল। শাশুড়ি মায়ের কাছে গিয়ে দেখে সে খাটে বসে তসবিহ পড়ছে। এটা দেখে ওখান থেকে চলে আসতে নিলে মায়া বেগম জেসিকাকে কাছে ডাকে। জেসিকা কাছে গিয়ে বলল, আম্মু সরি, এই সময় এসে আপনাকে বিরক্ত করলাম। এসে আপনাকে ব্যস্ত দেখলাম, তাই চলে যাচ্ছিলাম। আরে না, বিরক্ত হব কেন? আমি এমনিতেই বসে বসে তসবিহ পড়ছি। তা এখন তোমার শরীর কেমন? ব্যথা কি বেশি করছে? শাশুড়ির কথা শুনে জেসিকা বলল, আম্মু, ব্যথাটা অনেকটাই কমে গেছে। আপনি সকালে যে ওষুধ দিয়েছেন সেটা খাওয়ার পরে। এই কথা শুনে মায়া বলল, ও ভালো, তবে ওষুধ আমি আনাইনি, আমি তো এসব ওষুধ চিনিই না। জেসিকা বলল, আম্মু, তাহলে এগুলো কে এনেছে? জেসিকার কথা শুনে মায়া বলল, এগুলো তো সকালে মারুফ পাঠিয়েছে দোকানের লোক দিয়ে। এই একটা কথা শুনে মুহূর্তের মধ্যেই জেসিকার মন চঞ্চল হয়ে উঠল। বুকের ভেতরে কম্পন সৃষ্টি হয়েছে। তার জন্য মারুফ ওষুধ পাঠিয়েছে, তার মানে মারুফ তার জন্য একটু হলেও ভাবে। এটা কল্পনা করলেই জেসিকার কেমন সুখ সুখ অনুভব হচ্ছে। এমন হাজার কষ্ট মারুফের জন্য জেসিকা সহ্য করতে পারবে। হঠাৎ মারুফের নাম শুনে জেসিকার মুখে চাঞ্চলতা দেখা দিয়েছে, সেটা মায়া বুঝতে একটু অসুবিধা হচ্ছে না। তিনি শাশুড়ি হয়েও ছেলের বউয়ের মনের অবস্থা ঠিক বুঝতে পারছেন। মারুফের মা খুশি হয়েছে জেসিকা যে তার ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নিয়েছে, সেজন্য। এই মুহূর্তে জেসিকাকে দেখে ঠিকই বুঝতে পারছেন তার শান্ত ছেলেটা এই দস্যি মেয়ের মনে অনেকটা জায়গা দখল করে নিয়েছে। মায়া মনে মনে বলছে, আমার ছেলেটা কবে যে জেসিকাকে মেনে নিবে তা আল্লাহ মালুম। মায়া মনে মনে ছেলের জন্য দোয়া করলেন, আল্লাহ, তুমি ওর মনে জেসিকার জন্য ভালোবাসা সৃষ্টি করে দাও, যাতে মেয়েটা এই সংসারের কূটনৈতিক চাল থেকে বাঁচে। মায়া ভাবল, আম্মাকে এসব থেকে থামানোর সাধ্য আমাদের নেই, শুধু মারুফ তার দাদুকে থামাতে পারবে। জেসিকা শাশুড়িকে অনেকক্ষণ চুপচাপ দেখে বলল, আম্মু, আপনার শরীর কি খারাপ লাগছে? মায়া বলল, না, শরীর ঠিকই আছে। জেসিকা শাশুড়ির সাথে আরো কিছুক্ষণ গল্প করে নিজের রুমে চলে গেল। 1 মাস পর ইদানিং জেসিকার খুব কান্না পায়। মারুফের একটুও ভালোবাসা পেতে মনটা ছটফট করে, কিন্তু ভালোবাসা তো দূরের কথা, মারুফের সাথে দেখাই হয় না, মানে মারুফ ওর আশেপাশেও আসে না। মনের কষ্টগুলো ভাগাভাগি করার একটাই মানুষও নেই। শাশুড়ি মা ছাড়া এই বাসায় কেউ জেসিকার সাথে কথা বলে না।
জেসিকা বুঝতে পারে কোমল তার সাথে কথা বলতে চায়, তবে কোমলকে ওর সাথে দাদু কথা বলতে দেয় না। দাদু ও আলো একজোট হয়ে এই বাসার সবাইকে আমার কাছ থেকে সরিয়ে রাখে।